পর্যন্ত আমরা ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সি কি চ্যাপ্টার করেছি? প্রথম করেছি ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এবং তারপরে বেসিক অ্যাকাউন্টিং টার্মে 7টা ক্লাস আর একটা রিভিশন ক্লাস করেছি, টোটাল 8টা ক্লাস করেছি। এবং তারপরে জার্নালের এখনো পর্যন্ত 5টা ক্লাস হয়েছে। আশা করছি আরো জার্নালের 5টা ক্লাস হবে, ঠিক আছে তো? এবং আগের দিন যে জার্নালটা করালাম, 5 নম্বর ক্লাসে যে জার্নালটা করালাম, তারপরে একটা হোমওয়ার্ক দিয়েছি। সরি 5 নম্বর না, জার্নালটা 4 নম্বর ক্লাস ছিল। 4 নম্বর ক্লাসে যে জার্নালটা করেছিলাম তারপরে 5টা হোমওয়ার্ক দিয়েছিলাম। সেই হোমওয়ার্কগুলো তোমরা তখনই পারবে যদি বেসিক অ্যাকাউন্টিং টার্মের যে 7টা ক্লাস আছে সেই 7টা ক্লাস যদি ভালো করে দেখা থাকে, তারপর যে জার্নালগুলো দেখো, জার্নালের 3টে ভিডিও দেখো, তারপরে কিন্তু জার্নালটা পারবে, না হলে পারবে না। তা আমি যেইভাবে জার্নাল করাচ্ছি, যদি বেসিক অ্যাকাউন্টিং টার্ম যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে জার্নাল, যে কোনো জার্নাল পারা যাবে। যাই হোক, আমি যখন জার্নালিংটি আরম্ভ করেছিলাম ফার্স্ট ক্লাসে, তখনই বলেছিলাম জার্নাল কাকে বলে, ঠিক আছে? সেটা আমি আমার ভাষায় বলেছিলাম জার্নাল বলতে আমি কি বুঝি। এইবার আমি তোমাদের বইয়ের ভাষায় বলবো বই কি বলছে জার্নাল কাকে বলে, ঠিক আছে? তো দেখো, তোমরা দেখো আমি নোটটা টুকে নিয়েছি। জার্নাল করার প্রথমে স্টেপ, অ্যাকচুয়ালি আমরা তো জার্নাল করেছি, আমরা তো দাগ কেটে জার্নাল করেছি। আমরা আগের ভিডিওতেই একটা কমপ্লিট একটা সাম করেছি, কোশ্চেন দিয়েছি, কিরকম দাগ হয় সব ডিটেইলসে দেখিয়েছি, ঠিক আছে? এবার আমরা থিওরিটিক্যালি বুঝবো। আগে আমরা প্র্যাকটিক্যালি বুঝে নিয়েছি এই কারণের জন্য আমাদের জিনিসটা মাথায় গেঁথে গেছে। এবার যখন আমি থিওরিটিক্যালি তোমাদের বলবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? প্রথমে দেখো, প্রথমে কি লেখা আছে? স্টেপ 1 কি লেখা আছে? লেখা আছে আইডেন্টিফাই মনিটারি ট্রানজাকশন। এবার দেখো কি বলেছি, আইডেন্টিফাই মানে তোমরা নিজেরাই জানো, শনাক্ত করো, ঠিক আছে? আইডেন্টিফাই করো, কি আইডেন্টিফাই করো? মনিটারি ট্রানজাকশন। দেখো আমরা বেসিক অ্যাকাউন্টিংটা আমি ফার্স্ট ক্লাসে পড়েছিলাম ট্রানজাকশন। আমি বলেছিলাম যে আমাদের বিজনেসে বিভিন্ন ধরনের ইভেন্ট ঘটতে পারে, বিভিন্ন ঘটনা ঘটতে পারে। সব ঘটনা কিন্তু আমরা বিজনেসে আমরা রেকর্ড করি না, ঠিক আছে? আমাদের বিজনেসের মধ্যে অনেক ঘটনা ঘটতে পারে, সব ঘটনা কিন্তু আমাদের অ্যাকাউন্টসে আসে না, ঠিক আছে? সব ঘটনা আমাদের অ্যাকাউন্টসে আসে না। অ্যাকাউন্টসে সেই ঘটনাগুলোই আসে যেগুলো মনিটারি ট্রানজাকশন, অর্থাৎ যেগুলোকে আমরা টাকার মাধ্যমে পরিমাপ করতে পারি, ঠিক আছে? আমরা কি বললাম? মনিটারি ট্রানজাকশন গুলোই আমাদের অ্যাকাউন্টসে আসে। তাই লিখেছি প্রথমে কি লিখেছি? আইডেন্টিফাই দ্য মনিটারি ট্রানজাকশন। প্রথমে ট্রানজাকশন থেকে দেখতে হবে যদি মনিটারি ট্রানজাকশন হয়, ট্রানজাকশন মানেই মনিটারি ট্রানজাকশন হলেই, ঠিক আছে, সবার প্রথম তোমাকে মনিটারি ট্রানজাকশন গুলো আইডেন্টিফাই করতে হবে। দেখো একটা एग्जांपल দিচ্ছি, আগের দিন বুঝিয়েছিলাম, কি বুঝিয়েছিলাম? স্যালারি পেড, ঠিক আছে? স্যালারি পেড এর ট্রানজাকশনটা কি ছিল? স্যালারি পেড এটা একটা ট্রানজাকশন, মনিটারি ট্রানজাকশন, ঠিক আছে? ধরো 5000 টাকা কোনো একজন এমপ্লয়িকে স্যালারি দিতে হবে, এটা মনিটারি ট্রানজাকশন। তো স্যালারি একটা আইডেন্টিফাই করলাম আর টাকাটা দিচ্ছি ক্যাশ একটা আইডেন্টিফাই করলাম। মোট কথা তোমাকে দুটো টার্ম আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? কি বললাম? আইডেন্টিফাই মনিটারি ট্রানজাকশন, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি বলছে? কালেকশন অফ সোর্স ডকুমেন্ট। তো স্যার এটা তো আগের দিন শিখিনি। একদম সেরকম। ধরো আজকে একটা কোম্পানি বা একটা ফার্মের অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টেন্ট আমাকে তো নিশ্চয়ই এই যে তোমাদের যেমন আগের দিন জার্নালের কোশ্চেন গুলো দিলাম, আমাকে তো নিশ্চয়ই কোম্পানির মালিক বা কোম্পানি তো আমাকে ওই জিনিসগুলো দেবে না। আমাকে কি দেবে? আমি কি করে জার্নাল করব? আমাকে দিতে হবে সমস্ত ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট, স্যার কেমন ডকুমেন্ট? আচ্ছা দেখো, ওই কোম্পানি যেখান থেকে গুডস কিনেছে তার তো নিশ্চয়ই বিল আছে, সেই বিল দিতে হবে। ওই কোম্পানি ধরো ব্যাংকে আজকে এত হাজার টাকা জমা করেছে, তার একটা স্লিপ আছে তো, পে স্লিপ, সেটা দিতে হবে, ঠিক আছে? কোনো পার্টিকে টাকা পেমেন্ট করেছে তার স্লিপে দিতে হবে। যদি ওই বিল্ডিংটা যদি রেন্টে থাকে তাহলে বাড়ির মালিককে বাড়ি ভাড়া দিচ্ছে, এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে। অ্যাকাউন্টেন্ট যে কাজ করবে ডকুমেন্ট ছাড়া কোনো কাজ করবে না, কারণ ও কাজ করবে কি, ও সমস্ত ডকুমেন্ট পাবে, তারপরে ও এন্ট্রি করবে, সমস্ত ডকুমেন্ট ওকে জমা করতে হবে। এখানে কি লিখেছি? কালেকশন অফ সোর্স ডকুমেন্ট। এবার কয়েকটা সোর্স ডকুমেন্টের নাম বলে দিই, তোমরা তোমাদের বই পড়বে বা আমি সময় পেলে নিশ্চয়ই সোর্স ডকুমেন্টের উপর একটা ভিডিও করব, ঠিক আছে? দেখো সোর্স ডকুমেন্টের মধ্যে কি আছে? প্রথমে লেখা আছে ইনভয়েস অর বিল। স্যার ইনভয়েস অর বিল একটু ছোট করে বলে দিই। আজকে ধরো একটা টাটা কোম্পানির কথা বলছি, ঠিক আছে? আমি বারবার টাটা কোম্পানির উদাহরণ দিচ্ছি। টাটা কোম্পানি ধরো বাইরে কারোর থেকে গুডস কিনলো, ঠিক আছে? বাইরে ধরো কোনো একটা পার্টির থেকে গুডস কিনলো। কিসে কিনলো স্যার? ক্যাশে না ধারে? যদি ধরো ধারে কিনলো, যদি ধারে কিনে ওকে একটা ইনভয়েস দেবে বা বিল দেবে, ঠিক আছে? তেমনি টাটা কোম্পানি কাউকে আবার ধারে গুডস বেচতেও পারে। আচ্ছা, যাকে ধারে গুডস বেচে তাকেও একটা ইনভয়েস দেবে, তুমি বুঝতে পারলে? তার মানে কি বললাম? ও কি করে বুঝবে? অ্যাকাউন্টেন্ট যে বুঝবে না, অ্যাকাউন্টেন্ট ইনভয়েস দেখে বুঝতে পারবে, তাহলে ওর একটা প্রমাণপত্র বলতে পারবে। আচ্ছা, আর কি? ক্যাশ মেমো। টাটা কোম্পানি তো কাউকে তো ক্যাশে গুডস বেচতে পারে তো কাউকে ক্যাশে গুডস। আবার তো এমন তো হতে পারে কারোর থেকে ক্যাশে গুডস কিনতে পারে, সেটা তোমার চলে যাবে তোমার ক্যাশ মেমো, ঠিক আছে? আর কি আছে? পে ইন স্লিপ। স্যার পে ইন স্লিপ জিনিসটা কি?
দেখো পে ইন স্লিপটা কি, দেখবে প্রতিটা মানুষ যখন ব্যাংকে টাকা জমা দেয়, ব্যাংকে যখন টাকাটা জমা দিতে যায় তখন তোকে লিখতে হয় 1000 টাকার নোট এতগুলো দেবো, 500 টাকার নোট এতগুলো, ঠিক আছে, 100 টাকার নোট এতগুলো, 200 নোট এতগুলো, 2000 নোট এতগুলো, ওই যে একটা ফিল আপ করো না, ওটাকেই বলে পে ইন স্লিপ। ঠিক আছে, অর্থাৎ ও ব্যাংকে, টাটা কোম্পানি ব্যাংকে কত টাকা জমা করেছে তার রসিদ দিতে হবে। ঠিক আছে, এটাকে বলে পে ইন স্লিপ বা ডিপোজিট স্লিপ, তোমরা জানো চেক। আচ্ছা, টাটা কোম্পানি বিভিন্ন খরচ করবে, বিভিন্ন জায়গায় খরচ করতে পারে, চেকের মাধ্যমে যে খরচগুলো করবে তার কাছে চেক বুকটা থাকবে, সেই চেক বুকটা দিতে হবে। তারপর ডেবিট নোট, এই ডেবিট নোট ক্রেডিট নোট, দেখো এই ডেবিট নোট ক্রেডিট নোটটা বোঝার চেষ্টা করো। আজকে যদি টাটা কোম্পানি কারোর থেকে যদি ধারে গুডস পারচেজ করে, ক্রেডিটে গুডস পারচেজ করে, এমন তো নাও হতে পারে যত গুডস পারচেজ করলে সব গুডস ভালো হবে, অর্থাৎ সমস্ত গুডস তে গুড হবে, মানে ভালো হবে, ডিফেক্ট তো বেরোতে পারে, ডিফেক্ট বেরোলে তাকে ফেরত দিতে হবে। আচ্ছা, এই যে ফেরত দিল টাটা কোম্পানি, তার তো নিশ্চয়ই একটা রসিদ থাকবে, সেই রসিদটাকে বলে ডেবিট নোট। ঠিক একই রকম ভাবে ক্রেডিট নোট, টাটা কোম্পানি ধরো কোনো একটা পার্টিকে গুডস বেচলো, যাকে গুডস বেচলো ডিফেক্ট বেরোতে পারে, গুডস সে আবার ফেরত দেবে টাটা কোম্পানিকে, তো একটা তো রসিদ থাকবে, সেটাকে বলে ক্রেডিট নোট। ঠিক আছে, ডেবিট নোট ক্রেডিট নোট। তারপর রিসিট পেমেন্ট, এই রিসিট পেমেন্টটা কি, ধরো টাটা কোম্পানি ধরো কোনো পার্টির থেকে কাউকে ধরো ধারে গুডস বেচেছে, তার থেকে টাকা পেলো, হতেই পারে টাকা পেলো, তো এরকম রিসিট থাকতে হবে, এটা বলে রিসিট। আর পেমেন্ট কি, তো টাটা কোম্পানিতে ধরো যারা চাকরি করে তাদের প্রতি মাসে স্যালারি দিতে হবে, রেন্ট বাবদ খরচ হবে, বিভিন্ন জায়গায় খরচগুলো করবে, বা ধরো টাটা কোম্পানি কারোর থেকে ধারে গুডস কেনে তাদেরকে পেমেন্ট করতে হবে। তো এই যে পেমেন্ট গুলো হবে, এই সমস্ত এই যে অ্যাকাউন্টে ও জার্নাল তখনই করবে, ও অ্যাকাউন্ট তখনই করবে, এই ডকুমেন্ট গুলো যদি ও না পায় তাহলে কিন্তু ও কিচ্ছু করবে না। আরে তোমরা একটা ভাবার চেষ্টা করো, তোমরা ধরো একটা কোম্পানিতে চাকরি পেয়েছো, কি তোমাদের পোস্ট কি পেয়েছো, তোমরা একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে পোস্ট পেয়েছো, তো অ্যাকাউন্ট হিসেবে পোস্ট পেলে কি করতে হবে, তো অ্যাকাউন্টেন্ট হিসেবে পোস্ট পেলে তোমরা কি করে করবে, তোমাকে বললো এই কোম্পানির অ্যাকাউন্টসটা তোমাকে দেখাশোনা করতে, তাহলে তুমি তো প্রথমে এন্ট্রি করবে, এন্ট্রি কি করে করবে, তোমাকে নিশ্চয়ই যেমন বই দেখছো, বইয়ে যেমন কোশ্চেন লেখা আছে সেই কোশ্চেন গুলো ওরকম ভাবে তো তুলে দেবে না, আরে ওরকম ভাবে তোরা তুলে দেবে না, ওদের ডকুমেন্ট দিতে হবে, ডকুমেন্ট ভাউচার দিতে হবে। ঠিক আছে, ওদের ডকুমেন্ট দিতে হবে, তাহলে কি বলবো, এই ডকুমেন্টটাকে বলে সোর্স ডকুমেন্ট। তাহলে বুঝতে পারলি, এই সোর্স ডকুমেন্ট তুমি প্রথমে কালেক্ট করবে, তার মানে তুমি অ্যাজ আ অ্যাকাউন্টেন্ট হিসেবে কোনো একটা কোম্পানিতে ঢুকলে তুমি সমস্ত সোর্স ডকুমেন্ট গুলো কালেক্ট করবে। ঠিক আছে, 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ কি বলছে, প্রিপারেশন অফ অ্যাকাউন্টিং ভাউচার অন দা বেসিস অফ সোর্স ডকুমেন্ট। তুমি যে সোর্স ডকুমেন্ট গুলো কালেক্ট করলে, এই সোর্স ডকুমেন্টের উপর বেস করে তুমি অ্যাকাউন্টিং ভাউচার তৈরি করবে। কে তৈরি করবে, অ্যাকাউন্টেন্ট তৈরি করবে অ্যাকাউন্টিং ভাউচার। এবার দেখি অ্যাকাউন্টিং ভাউচারকে আমরা দু ভাগে ভাগ করি, কয় ভাগে, দু ভাগে, একটাকে বলি আমরা ক্যাশ ভাউচার, একটাকে বলি আমরা ক্যাশ ভাউচার, আর একটাকে বলি নন ক্যাশ ভাউচার। তোমরা আশা করি বুঝতে পারছো ক্যাশ ভাউচার কোনগুলো, ক্যাশ ভাউচার কোনগুলো, দেখো লেখাও আছে, না বোঝার কিছু নেই, একটা পেমেন্ট ভাউচার, একটা রিসিভ ভাউচার। পেমেন্ট, একটা কোম্পানি ধরো টাটা কোম্পানি, ও তো বিভিন্ন জায়গায় টাকা পেমেন্ট করতে পারে। আচ্ছা, ও কারোর থেকে ধারে গুডস কিনলো, তাকে যেমন পেমেন্ট করতে পারে, আরে কারোর থেকে ক্রেডিটে গুডস পারচেজ, তাকে ধারে, মানে কারোর থেকে ক্রেডিটে গুডস পারচেজ করে তাকে তো পেমেন্ট করতে হবে, গুডস পারচেজ করে পেমেন্ট করতে হবে। আচ্ছা, কারোর থেকে অ্যাসেট পারচেজ করে ধারে, তাকেও তো পেমেন্ট করতে হবে। আচ্ছা, এমনও তো হতে পারে, আরে এমনও তো হতে পারে কারোর থেকে ক্যাশে গুডস পারচেজ করলো, কারোর থেকে ক্যাশে গুডস পারচেজ করলো, তাকেও তো পেমেন্ট করতে হবে। মোট কথা পেমেন্ট, টাটা কোম্পানি থেকে যে টাকা বেরিয়ে গেছে, টাটা কোম্পানির যে ক্যাশ বাক্স আছে ওখান থেকে টাকা বেরিয়ে গেছে, মানে মোট কথা পেমেন্ট করেছে, তার একটা ভাউচার থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাশ ভাউচার। রিসিভ ভাউচার, টাটা কোম্পানি শুধু পেমেন্টই করবে, রিসিভ করবে, টাকা তো রিসিভও করবে, রিসিভ করলে তো ওর কাছে টাকা পয়সা আসছে, সেই রিসিভ ভাউচার হচ্ছে। ঠিক আছে, তার মানে কি, এই যে সোর্স ডকুমেন্টের উপর বেস করে অ্যাকাউন্টিং ভাউচার তৈরি করবে, একটাকে বলে ক্যাশ ভাউচার। ক্যাশ ভাউচার গুলো কি বললাম, সেই ক্যাশ ভাউচার তোমার পেমেন্ট ভাউচার হতে পারে, আবার রিসিভ ভাউচার হতে পারে। ঠিক আছে, পেমেন্ট ভাউচার কোনগুলো, টাটা কোম্পানি যদি কারোর থেকে ক্যাশে গুডস কেনে, কারোর থেকে যদি ক্যাশে গুডস কেনে সেটা তোমার পেমেন্ট ভাউচার মধ্যে চলে আসবে। ঠিক আছে, কারোর থেকে যদি ক্যাশে গুডস কেনে তাকে তো টাকা দিতে হবে, পেমেন্ট করতে হবে, তো পেমেন্ট ভাউচার। আচ্ছা, কারোর থেকে ধারে গুডস কেনে, আজকে ধারে গুডস কিনলো কিন্তু কদিন পরে তোকে আবার পেমেন্ট করতে হবে, পেমেন্ট ভাউচার। আচ্ছা, এমনও তো হতে পারে শুধু কি গুডস কিনবে, ও এমনও তো ওর কোম্পানি যে সমস্ত এমপ্লয়িরা চাকরি করে ওদের স্যালারি দিতে হবে, রেন্ট পেমেন্ট করতে হবে, স্টেশনারি বিভিন্ন খরচ আছে, এগুলো সব পেমেন্ট ভাউচার চলে যাবে। আচ্ছা, যদি অ্যাসেট পারচেজ করে, যদি ক্যাশে যদি অ্যাসেট পারচেজ করলে পেমেন্ট করতে হবে, পেমেন্ট ভাউচার। যে কারোর থেকে যদি অ্যাসেট ধারে পারচেজ করে তাকে তো পরবর্তী সময় পেমেন্ট করতে হবে, পেমেন্ট ভাউচার। আর রিসিভ ভাউচার একই রকম, রিসিভ ভাউচার একই রকম, কাউকে যদি ধারে গুডস বেচা হয় পরবর্তী সময় তো ও পেমেন্ট করবে, রিসিভ ভাউচার আমার চলে আসবে। আচ্ছা, আর কি হতে পারে, রিসিভ ভাউচার। আচ্ছা, আমার ধরো টাটা কোম্পানি ধরো অনেক অ্যাসেট আছে, নষ্ট হয়ে গেছে, অ্যাসেটটা নষ্ট হয়েছে, কাউকে বেচে দিল, কম দামে বেচে দিল, তার থেকেও তো টাকাটা পাবে, রিসিভ ভাউচার।
আচ্ছা, আর কি নন ক্যাশ ভাউচার? নন ক্যাশ ভাউচার মানে কি বলছে দেখো, আমরা যদি মানে টাটা কোম্পানি, আমরা মানে বারবার বলছি টাটা কোম্পানি যদি কারোর থেকে ধারে গুডস কেনে, টাটা কোম্পানি কারোর থেকে ধারে গুডসও কিনতে পারে, ঠিক আছে? সেটা কি হচ্ছে, অর্থাৎ ক্রেডিট পারচেজ, ধারে গুডস কিনলে ক্রেডিট পারচেজ, সেটা চলে যাবে ক্রেডিট ভাউচারের মধ্যে, মানে সরি নন ক্যাশ ভাউচারের মধ্যে। নন ক্যাশ ভাউচারের মধ্যে আর কি, তেমনি কাউকে ধারে গুডস বেচতেও পারে, ঠিক আছে, সেটাও চলে যাবে নন ক্যাশ ভাউচারের মধ্যে। আর কি হতে পারে, টাটা কোম্পানির ভেতরে দেখো, টাটা কোম্পানি অনেক ধরনের অ্যাসেট আছে, কোম্পানিতে অনেক অ্যাসেট আছে, ঠিক আছে? আমরা বেসিক অ্যাকাউন্টিং নামে শিখেছি ডেপ্রিসিয়েশন জিনিসটা কি, সেরকম ডেপ্রিসিয়েশন হতে পারে। এটা কি, এটাও নন ক্যাশ ভাউচার, কারণে কোনো টাকা পয়সা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, ব্যাড ডেট, এটাও নন ক্যাশ ভাউচারের মধ্যে পড়ে। ব্যাড ডেট বলেছি বেসিক অ্যাকাউন্টিং নামে, অনেকক্ষণ সময় নষ্ট করেছি এর উপর, অঙ্কও করেছি ব্যাড ডেটের উপর। তারপর ক্রেডিট পারচেজ অফ সেল, কি লেখা আছে, ক্রেডিট পারচেজ অর হবে না, ক্রেডিট পারচেজ অর সেল অফ অ্যাসেট। এই টাটা কোম্পানি ধরো অনেক অ্যাসেট আছে, অনেক অ্যাসেট, সেই অ্যাসেট গুলো যদি কারোর থেকে ধারে কেনে বা কাউকে ধারে বেচে, তাহলে এটা কি চলে যাবে, নন ক্যাশ ভাউচারের মধ্যে চলে যাবে, ঠিক আছে? আর কি বলে পারচেজ রিটার্ন, তো টাটা কোম্পানি যারা কোনো পার্টির থেকে ধারে গুডস পারচেজ করেছিল, তাকে তো রিটার্ন করতে হবে, রিটার্ন তো করবে না, সব সময় তো রিটার্ন করবে না। ধরো কোনো প্রোডাক্ট, মানে যেই গুডসটা পারচেজ করে ডিফেক্ট করে, তখন তো ওটা ফেরত দেবে, ঠিক আছে? তো পারচেজ রিটার্ন, সেল রিটার্ন নন ক্যাশ ভাউচারে চলে যাবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো জার্নাল করার যে চারটে স্টেপ হয়। প্রথম স্টেপ হচ্ছে, প্রথমে মনিটারি ট্রানজাকশন গুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট থাকবে সে সোর্স ডকুমেন্ট গুলো কালেক্ট করবে, সমস্ত ডকুমেন্ট গুলো কালেক্ট করবে, ডকুমেন্টের নাম বলে দিয়েছি। স্টেপ 3, ওই ডকুমেন্ট গুলো থেকে ও কি করবে, অ্যাকাউন্টিং ভাউচার তৈরি করবে, ঠিক আছে? ক্যাশ ভাউচার, কিছু ক্যাশ ভাউচার তৈরি করবে, কিছু নন ক্যাশ ভাউচার তৈরি করবে, সে কোম্পানির উপর বেসিসের উপর ডিপেন্ড করে। সো বলে দিলাম কোনগুলো ক্যাশ ভাউচার, কোনগুলো নন ক্যাশ ভাউচার, ঠিক আছে তো? আচ্ছা, তারপর কি স্টেপ 4 কি বলছে, রেকর্ডিং দ্য ট্রানজাকশন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টিং। তার মানে ওর ভাউচার তৈরি হয়ে গেল, ওর অ্যাকাউন্টিং ভাউচার তৈরি হলো। এইবার ও কি করবে, এইবার ওর ট্রানজাকশনটা রেকর্ড করবে, কোথায়, বইতে রেকর্ড করবে, তাই লিখেছি রেকর্ডিং দ্য ট্রানজাকশন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে, বইতে রেকর্ড করবে। আচ্ছা, এই যে রেকর্ড করবে নিয়ে আমরা যে অ্যাকাউন্টসে যে ট্রানজাকশন গুলো রেকর্ড করি না, দুটো জায়গায় রেকর্ড করতে পারি, একটা তো জার্নাল আর একটা লেজার। একটা কি বললাম, জার্নাল, তারপরে লেজার। দেখো প্রথমে কি লিখেছে, প্রথমে জার্নাল লেখা আছে, তার মানে অ্যাকাউন্টসে যে আমরা সমস্ত ট্রানজাকশন রেকর্ড করি, সবার প্রথম কোথায় রেকর্ড করি, জার্নালে রেকর্ড করি, দেন লেজার। এই জার্নালটাকে কি কি লেখা আছে, এগুলো শর্ট কোশ্চেন দেয়, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউ খুব দেয়, ঠিক আছে? কি বলছে, বুকস অফ অরিজিনাল এন্ট্রি, আমরা কাকে বলি, জার্নালকে বলি। আর এটা তো অরিজিনাল এন্ট্রি, ট্রানজাকশন থেকে সবার প্রথম আমরা কোথায় এন্ট্রি করি, স্যার জার্নালে। তাহলে জার্নালকে আমরা প্রাইমারি এন্ট্রি বলতে পারি, প্রথম এন্ট্রি করে বলে প্রাইমারি এন্ট্রি। দেখো কি লেখা, প্রাইমারি এন্ট্রি বা বুকস অফ ফার্স্ট এন্ট্রি, বলতে তো পারি আমরা। সবার প্রথম ট্রানজাকশন থেকে সবার প্রথম যেখানে এন্ট্রি করি, কোথায় এন্ট্রি করি, সবার প্রথম জার্নালে। তাই এটাকে বলতে পারি অরিজিনাল এন্ট্রি, বা তুমি বলতে পারো প্রাইমারি এন্ট্রি, বা বলতে পারো ফার্স্ট এন্ট্রি। এই তিনটার মধ্যে থেকে পরীক্ষায় আসে, ঠিক আছে? কেন, বিকজ ট্রানজাকশন ইজ ফার্স্ট রেকর্ড ইন জার্নাল, সবার প্রথম জার্নালে রেকর্ড করা হয়। আচ্ছা, এবার লেজার কি, আচ্ছা জার্নালে বাংলাটা বলে দিই, জার্নালকে বাংলায় বলে যাবে, ঠিক আছে? আর লেজারকে বাংলায় বলে কি, খতিয়ান। লেজার কি, এই যে জার্নালটা কমপ্লিট হলো তারপরে লেজার করব, জার্নাল থেকে লেজার করা হবে। কি বলছে, বুকস অফ ফাইনাল এন্ট্রি, এটা হচ্ছে ফাইনাল এন্ট্রি, লেজার হচ্ছে ফাইনাল এন্ট্রি, ফাইনাল মাথায় রাখবে। কখনো কখনো পরীক্ষা শর্ট কোশ্চেন দেয়, বুকস অফ ফাইনাল এন্ট্রি কাকে বলি, লেজারকে বলি। কি বলেছে, বিকজ অল ট্রানজাকশন আর রেকর্ডেড ইন জার্নাল, জার্নালে সমস্ত ট্রানজাকশন রেকর্ড করা হবে, দেন ওটাকে পোস্ট করা হয় লেজারে, ঠিক আছে? প্রথমে জার্নালে যত ট্রানজাকশন আছে সব ট্রানজাকশন প্রথমে জার্নালে পোস্ট করব, তারপর লেজারে পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে, এটা মাথায় রাখবে। তারপর লেজার থেকে, তারপর আমাদের যত অ্যাকাউন্টস আছে, প্রথম ধাপ জার্নাল, তারপরে ধাপ লেজার, তারপর লেজার থেকে তারপর আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে দেবে, ঠিক আছে তো? তার মানে বুঝতে পারলে? এবার তোমাদের যে তুমি জানতে চাও স্যার জার্নাল কাকে বলে, আপনি তো আগের ক্লাসে, আগে দুটো তিনটে ক্লাসে আপনি জার্নালের ফার্স্ট ক্লাসে বলেছিলেন জার্নাল কাকে বলে, আপনার ভাষায় বলছেন। বইয়ের ভাষা কি বলছে, দেখো বইয়ের ভাষা কি বলছে, জার্নাল, এটা ডেফিনেশন, হ্যাঁ এটা ডেফিনেশন, ঠিক আছে? দেখো ইংলিশে লেখা আছে, ভয় পাওয়ার কিছু নেই, বেঙ্গলি নোট আমার তৈরি করা আছে, এখন জাস্ট আমরা বুঝে নিচ্ছি, বাট কদিন পরে যখন পড়া আরম্ভ হবে, মানে থিওরি পড়া আরম্ভ হবে, থিওরি তো খুব একটা বেশি থাকে না, তখন আমি নোট দিয়ে দেবো, জাস্ট জিনিসটা বুঝে রাখো, ঠিক আছে? জার্নাল ইজ আ বুক অফ প্রাইম এন্ট্রি, বা তোমরা বলতে পারো প্রাইমারি এন্ট্রি। কি বললাম, জার্নাল ইজ আ বুক অফ প্রাইমারি এন্ট্রি। বললাম না জার্নালটা কি, স্যার জার্নাল আপনি বললেন প্রাইমারি এন্ট্রি, বলছে জার্নাল হচ্ছে এমন এক ধরনের বুক, এটা প্রাইমারি এন্ট্রি, ইন হুইচ ট্রানজাকশন আর ফার্স্ট রেকর্ডেড
ফার্স্ট রেকর্ড, কোথায় ফার্স্ট রেকর্ড করা হয়? জার্নালে তো ফার্স্ট রেকর্ড করা হচ্ছে, তাই না? ইন আ ক্রোনোলজিক্যাল অর্ডার। স্যার ক্রোনোলজিক্যাল অর্ডার মানে, ক্রোনোলজিক্যাল অর্ডার মানে আমি বলছি ধরো টাটা কোম্পানি, ঠিক আছে, ধরো টাটা কোম্পানি, ধরো আজকে ধরো জানুয়ারি মাসের 1 তারিখ, কত তারিখ? আজকে জানুয়ারি মাসের, ধরে নাও জানুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি মাসের 1 তারিখ সকাল 10টার সময় কোনো একটা ট্রানজাকশন ঘটেছে। কটার সময়? সকাল 10টার সময় কোনো একটা ট্রানজাকশন ঘটেছে, ঠিক আছে তো? আবার 10টা 2 আবার ধরো 10টা 2 আবার একটা ট্রানজাকশন ঘটেছে, ঠিক আছে, আবার 10টা 3 একটা পর পর ট্রানজাকশন ঘটছে। মানে ক্রোনোলজিক্যাল মানেটা কি? তোমাকে সিরিয়ালি মেইনটেইন করতে হবে। ধরো এমন হলো, ধরো 10টা 1 এ ট্রানজাকশন একটা ঘটেছে, আবার ধরো 10টা 2 এ ট্রানজাকশন ঘটেছে, 10টা 3 এরকম পর পর 1 মিনিট অন্তত ট্রানজাকশন ঘটছে। তুমি কি করলে? এবার তুমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে 10টা 1 এ যে ট্রানজাকশন ঘটেছে তুমি প্রথমে করলে, তারপর কি করলে? তারপর দেখলে বিকাল 5টা ট্রানজাকশন বসালে। এরকম করলে হবে না, ক্রোনোলজিক্যাল অর্ডার হবে। ঠিক 10টা 1 এর পরে 10টা 2 এর ট্রানজাকশনটা বসাতে হবে। সাপোজ ধরো আমি যদি একটা উদাহরণ দিই, ধরো যে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানি ধরো জানুয়ারি মাসের 1 তারিখে একটা ট্রানজাকশন এসেছে, ঠিক আছে, 2 তারিখে আর একটা ট্রানজাকশন এসেছে, 5 তারিখে আর একটা ট্রানজাকশন এসেছে, 7 তারিখে একটা ট্রানজাকশন এসেছে। তুমি কি করলে? তুমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে 1 তারিখে ট্রানজাকশনটা করলে, তারপর 7 তারিখে ট্রানজাকশন করলে, তারপর করলে 2, তারপর করলে 5। হবে না, এইভাবে চলবে না, এইভাবে চলবে না। ক্রোনোলজিক্যাল মানে সিরিয়ালি হতে হবে, সিরিয়ালি একের পরে তোমাকে 2ই নিতে হবে। যদি মনে হয় সেকেন্ডে, ধরো 1 তারিখে, ধরো 1 তারিখে ধরো সকাল 10টা 1 সেকেন্ডে একটা ট্রানজাকশন হয়েছে, 10টা 2 সেকেন্ডে একটা ট্রানজাকশন হয়েছে, আবার 10টা 5 সেকেন্ডে একটা ট্রানজাকশন হয়েছে। তোমাকে 10টা 1 সেকেন্ডে যে ট্রানজাকশন সেটা প্রথমে নেবে, তারপর 10টা 2 সেকেন্ডে যেই ট্রানজাকশন সেটা নেবে। মানে ক্রোনোলজিক্যাল অর্ডার, তাই লেখা হয়েছে। অর্থাৎ সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, সিকোয়েন্স সিরিয়ালি মেইনটেইন করতে হবে। বলছে ইন দা অর্ডার আর সিকোয়েন্স দে আর এন্টার্ড। সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, সিকোয়েন্স মেইনটেইন না করলে কিন্তু হবে না, এটা মাথায় রাখবে। বা তোমাদের যখন এক্সামে অঙ্ক আসবে বা বাড়িতেও যখন তোমরা প্র্যাকটিস করবে, জার্নাল সিকোয়েন্স এমন না যে, দেখো তোমরা ধরো 1 নম্বর এন্ট্রিটা, ধরো 1 তারিখে এন্ট্রিটা পারলে, এবার মনে হলো তোমরা 2 তারিখের এন্ট্রি পারছো না, সাপোজ মনে হলো তোমরা 2 তারিখের এন্ট্রি পারছো না, 2 তারিখের এন্ট্রি ফাঁকা রাখবে, তারপর 3 তারিখের এন্ট্রি করবে, ঠিক আছে তো? তোমাকে সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। এমন না প্রথমে তুমি 1 তারিখ করলে, তারপর তুমি 2 3 4 বাদ দিয়ে 5 তারিখ করলে, এরকম করলে হবে না। ক্রোনোলজিক্যাল অর্ডার বলেছে, আশা করি বুঝতে পেরেছো ক্রোনোলজিক্যাল অর্ডার মানেটা কি। তো এই বলে দিয়ে জানা, তাহলে লেখা হয়ে গেল। এরপরে দেখো জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি বেসিক্যালি দু রকমের হয়, একটা সিম্পল জার্নাল এন্ট্রি আর একটা কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। সিম্পল জার্নাল এন্ট্রি কোনটা, যেটা তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো কোনগুলো সিম্পল জার্নাল এন্ট্রি। তোমরা যারা জার্নাল পড়েছো দেখো কি লেখা আছে, একটা एग्जांपल দিয়েছি সিম্পল জার্নাল এন্ট্রি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, কি লেখা আছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কোনগুলোকে সিম্পল জার্নাল এন্ট্রি বলে? একটা ডেবিট আইটেম থাকবে এবং একটা ক্রেডিট আইটেম থাকবে, তাকে বলে সিম্পল জার্নাল এন্ট্রি। একটা ডেবিটের থাকবে, ডেবিটের আইটেম একটা থাকবে এবং একটা ক্রেডিটের আইটেম থাকবে, তাকে বলে সিম্পল জার্নাল এন্ট্রি। আর কম্পাউন্ড জার্নাল এন্ট্রি কাকে বলে? দেখো কম্পাউন্ড জার্নাল দুটো एग्जांपल দিয়েছি, কি দিয়েছি দেখো। ডেবিটে বোঝার চেষ্টা করো, এখানে যেমন ডেবিটে একটা আইটেম, ক্রেডিটে একটা আইটেম, তাকে সিম্পল জার্নাল এন্ট্রি বলে। আর কম্পাউন্ড জার্নাল এন্ট্রি কাকে বলে? দেখো এখানে ডেবিটে দুটো আইটেম আছে, ক্রেডিটে একটা আইটেম আছে, আবার এখানে কি আছে? ডেবিটে একটা আইটেম, ক্রেডিটে দুটো আইটেম। তাহলে বুঝতে পারলে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি কাকে বলে? যেখানে ডেবিটে একটা বেশি আইটেম থাকতে পারে, আবার ক্রেডিটেও একটা বেশি আইটেম থাকতে পারে। এখানে যে एग्जांपलটা দিয়েছি, ডেবিটে দুটো আইটেম, ক্রেডিটে একটা আইটেম। এখানে দিয়েছি ডেবিটে একটা আইটেম, ক্রেডিটে দুটো আইটেম। এরকমও হতে পারে ডেবিটে একটা বেশি আইটেম, আবার ক্রেডিটেও একটা বেশি আইটেম। তার মানে কি? এটাকে বলে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি, এটাকে বলে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। তো বুঝতে পারলে সিম্পল জার্নাল কোনটা, কম্পাউন্ড জার্নাল কোনটা, ঠিক আছে তো? তো যাই হোক, এবার হচ্ছে আমরা করব টাইপস অফ জার্নাল। এটা করলাম, এটা আমরা কি করলাম? এটা আমরা করলাম জার্নাল এন্ট্রি করব। আর এখন করব জার্নাল কত রকমের হয়। জার্নাল, ঠিক আছে, জার্নাল হচ্ছে দু রকমের হয়। জার্নাল হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে স্পেশাল জার্নাল আর একটা হচ্ছে জার্নাল পেপার, ঠিক আছে। দেখো এই ব্যাপারটা কি হয়, ধরো আমি একটা বড় একটা কোম্পানির উদাহরণ, বড় কোম্পানির নাম বলি, টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানি বা উইপ্রো কোম্পানি। তো এই কোম্পানিতে কি মনে হয়, এই কোম্পানি থেকে কি শুধু কয়েকটা মাত্র ট্রানজাকশন? দেখবে এমন কিছু কোম্পানি আছে দেখা যায় প্রতিদিনই লাখ লাখ ট্রানজাকশন, এমন অনেক কোম্পানি আছে প্রতিদিন লাখ লাখ ট্রানজাকশন। যে সমস্ত কোম্পানিতে বা যে সমস্ত প্রতিষ্ঠানে বলতে পারো প্রচুর ট্রানজাকশন করা হয়, ঠিক আছে, তাদের পক্ষে এরকম ভাবে জার্নাল করা সম্ভব নয়, তাদের পক্ষে জার্নাল করা সম্ভব নয়। আমি আবার বলছি, খুব বড় বড় প্রতিষ্ঠান বা বড় বড় কোম্পানি, উদাহরণ দিলাম টাটা কোম্পানি, টাটা কোম্পানিতে এক এক দিনে লাখ লাখ ট্রানজাকশন হয়, ঠিক আছে, লাখ লাখ জার্নাল করা সম্ভব নয়, ঠিক আছে, লাখ লাখ জার্নাল করা সম্ভব নয়। এই জন্য এই কাজটাকে, অ্যাকাউন্টেন্টের কাজটাকে হালকা করে দেওয়ার জন্য, ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টেন্সি জার্নালটা দুটো ভাগ করে দিয়েছে। দুটো ভাগ কি?
একটা হচ্ছে তোমার স্পেশাল জার্নাল আর একটা হচ্ছে জার্নাল টপার। স্পেশাল জার্নালটাকে আমরা বলি সাবসিডি বুক। আমরা যদিও আমাদের সাবসিডি বুক বলে একটা চ্যাপ্টার আছে শিখবো, আমাদের জার্নাল লেজার ট্রায়াল বেল শেষ হয়ে গেলে সাবসিডি বুকে চলে যাবো, ঠিক আছে? তখন আমরা শিখবো সাবসিডি বুক জিনিসটা কি, ঠিক আছে? সাবসিডি বুক কিছুই না, সাবসিডিকে সাহায্য হেল্প করবে, সাবসিডিয়ারি বুক সাহায্য করে, সাবসিডি বুক মানে সাহায্য করবে অ্যাকাউন্টেন্টের যাতে কোনো রকমের ভুলভ্রান্তি না হয় তার জন্য এই সাবসিডি বুক সাহায্য করে, ঠিক আছে? দেখো কি লেখা আছে, স্পেশাল জার্নাল ইন হুইচ স্পেসিফিক ট্রানজাকশন আর রেকর্ডেড, মানে এই সাবসিডি বুকে স্পেশাল টাইপের ট্রানজাকশন রেকর্ড করা হয়। যেমন দেখো তোমাদের কি মনে হয় একটা কোম্পানিতে, যে টাটা কোম্পানির কথা বলি, কোন ট্রানজাকশন সবচেয়ে বেশি হয়? এখানে এই যে যারা অ্যাকাউন্টেন্ট ছিল এক্সপার্টরা আছে, ওরা এই যে ভাগটা করেছে না, কিরকম ভাবে ভাগ করেছে আমি তোমাদের বলে দিচ্ছি। ওরা করেছে, ওরা দেখেছে কি একটা কোম্পানিতে মানে বড় বড় কোম্পানিতে কোন ট্রানজাকশন সবচেয়ে বেশি হয়। দেখো তোমরা নিজেরাই ভাবে, তোমরা জার্নাল করছো, তোমরা কোন ট্রানজাকশন সবচেয়ে বেশি পেয়েছো? স্যার সবচেয়ে বেশি ট্রানজাকশন পেয়েছি ক্যাশ, ঠিক আছে? ওরা সাবসিডি বুকের মধ্যে ফেলে দিয়েছে ক্যাশটাকে। কি বলেছে এক নম্বর লেখা দেখো, ক্যাশ বুক বলছে অনলি ক্যাশ ট্রানজাকশন আর রেকর্ডেড, এই ক্যাশ বুকের মধ্যে শুধুমাত্র ক্যাশ ট্রানজাকশন রেকর্ড হবে। এবার তোমরা বলো স্যার যদি ব্যাংক ট্রানজাকশন থাকে, ক্যাশ বুকের মধ্যে ক্যাশ আর ব্যাংক দুটোই কভার করে, ক্যাশ বুকের মধ্যে ক্যাশ আর ব্যাংক দুটোই কভার করে। তার মানে দেখেছে যে একটা কোম্পানিতে ক্যাশ ট্রানজাকশন সবচেয়ে বেশি হয় ক্যাশ আর ব্যাংক মিলে, তাই জন্য এই ক্যাশ বুকটা সাবসিডি বুকের মধ্যে ফেলে দিয়েছে। তার মানে বুঝতে পারলে অনলি ক্যাশ ট্রানজাকশন আর রেকর্ডেড। 2 নম্বর পারচেজ বুক, দেখবে একটা কোম্পানিতে পারচেজও প্রচুর হয়, একটা কোম্পানিতে পারচেজ প্রচুর হয়। আরে আমি টাটা কোম্পানির কথা বলি, ও তো সারাক্ষণ তো বিজনেস করছে, ও তো প্রচুর গুডস পারচেজ করতে, ও প্রতিদিন গুডস পারচেজ করে। তা প্রতিদিন যদি গুডস পারচেজ করে 365 কতবার গুডস পারচেজ হবে? এতবার পারচেজ এন্ট্রি করা সম্ভব? এবার দেখো কিছু পারচেজ হবে তোমার ক্যাশে, আবার কিছু পারচেজ হবে তোমার ক্রেডিটে, ধারে, ঠিক আছে? তো স্যার ক্যাশ পারচেজ হচ্ছে তার মানে তোমার ক্যাশ বুকে চলে যাবে, ক্যাশ ট্রানজাকশন, একদম ঠিক বলেছো, ক্যাশ পারচেজ হলো তোমার ক্যাশ ট্রানজাকশন, মানে ক্যাশ বুকে চলে যাবে। যদি ধারে গুডস পারচেজ করি, যদি ক্রেডিটে গুডস পারচেজ করি, তখন চলে যাবে পারচেজ বুক। তার মানে ধরো টাটা কোম্পানির কথা যদি বলি, টাটা কোম্পানি ধরো অনেক গুডস পারচেজ করা হয়েছে, কিছু গুডস পারচেজ করা হয়েছে তোমার, কিছু গুডস পারচেজ করা হয়েছে ক্যাশে, কিছু গুডস পারচেজ করা হয়েছে ক্রেডিটে। যেইগুলো ক্রেডিটে গুডস পারচেজ করা হয়েছে সেইগুলো চলে যাবে পারচেজ বুকে, আর যেই গুডস গুলো ক্যাশে পারচেজ করা হয়েছে সেইগুলো চলে যাবে ক্যাশ বুকে, মাথায় রাখবে। 3 নম্বর একই রকম ভাবে টাটা কোম্পানিতে প্রচুর কাস্টমার আসবে যারা গুডস কিনতে আসবে, ঠিক আছে? ওদেরকে তো গুডস বেচবে, কাউকে ক্যাশে বেচবে, কাউকে ধারে বেচবে। ক্যাশে বেচলে চলে যাবে ক্যাশ বুকে, আর ধারে বেচলে চলে যাবে সেলস বুকে। কোথায় চলে যাবে? সেলস বুকে। তাহলে বুঝতে পারলে তো, ক্যাশ বুক, পারচেজ বুক, সেলস বুক, এই এন্ট্রি গুলো সবচেয়ে বেশি হয়। আরে তোমরা ভাবো না, একটা টাটা কোম্পানির কথা যদি ভাবো, প্রতিদিন গুডস কিনবে আবার প্রতিদিন গুডস বেচবে, তাহলে সেলের ট্রানজাকশন প্রচুর হবে, ক্যাশের ট্রানজাকশন প্রচুর হবে, মাথায় রাখবে। আচ্ছা 4 নম্বর কি, পারচেজ রিটার্ন বুক। পারচেজ রিটার্ন বুকটা দেখো আমি বলে দিচ্ছি, টাটা কোম্পানি ধরো কোনো একটা পার্টির থেকে ধারে গুডস কিনে, কার থেকে? কোনো একটা পার্টির থেকে ধারে গুডস কিনেছে। এবার কিছু গুডস তো ডিফেক্ট বেরোতে পারে, ডিফেক্ট বেরোলে কি করবে? যার থেকে ধারে কিনে তাকে ফেরত দেবে, ঠিক আছে? এটা হচ্ছে পারচেজ রিটার্ন। এরকম এন্ট্রি অনেক হতে পারে, এই জন্য পারচেজ রিটার্ন বুকেরও একটা আলাদা একটা বুক করে দিয়েছে, ঠিক আছে? সাবসিডি বুকের মধ্যে ফেলে দিয়েছে পারচেজ রিটার্ন বুক। তাই বলছে ক্রেডিট পারচেজ রিটার্ন অফ গুডস, অর্থাৎ যাদের থেকে ধারে গুডস কিনেছে তাদেরকে রিটার্ন করলে চলে যাবে পারচেজ রিটার্ন বুক। একই রকম ভাবে সেল রিটার্ন বুক, সেল রিটার্ন বুকটা কি? তো যাদেরকে এই ধর টাটা কোম্পানি যাদেরকে ধারে গুডস বেচবে, ঠিক আছে? যাদেরকে ধারে গুডস বেচবে সেই গুডস তো ডিফেক্ট বেরোতে পারে, ডিফেক্ট বেরোলে তারা ফেরত দেবে, এটাকে কি বলে? সেল রিটার্ন। এই জন্য একটা বুক খোলা হয়েছে সেল রিটার্ন বুক। দেখো লেখা আছে কি, ক্রেডিট সেলস রিটার্ন অফ গুডস। আর একটা কি হয়, আর একটা বুক হয় বিল রিসিভেবল বুক, আর একটা হয় বিল পেবল বুক। এটা পরে শিখবো আমরা। তো তোমাদের দুটো তিনটে চ্যাপ্টার পরেই আমরা যেটা করব সাবসিডি বুক, ঠিক আছে? এই ক্যাশ বুকের উপর একটা আলাদা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তারপর এই এই 2 3 4 5, ঠিক আছে? 2 3 4 5 এই কটা মিলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এই কটা মিলে একটা চ্যাপ্টার আছে আর একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সব আলাদা করে আমরা শিখবো, ঠিক আছে? যেন আলাদা করে দিয়েছে, তোমরা নিজেই ভাবার চেষ্টা করো। কোম্পানিতে একজন অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? কোম্পানিতে একজন অ্যাকাউন্টেন্ট, সে অ্যাকাউন্টেন্ট যদি সমস্ত জার্নাল করতে থাকে, ধরো টাটা কোম্পানির কথা বলছি, ধরো কত লাখ লাখ জার্নাল হবে, ও যদি একা করতে থাকে তাহলে কত ভুল হতে পারে। তার চেয়ে কি হয়, ধরো একজন ডিপার্টমেন্ট দিয়ে দিল, ভাই তুই মানে একজনকে দিয়ে দিল ও শুধু ক্যাশ বুকটা দেখাশোনা করবে, হয়ে গেল। একজনকে দিয়ে দিল শুধু পারচেজ বুক দেখাশোনা করবে, ঠিক আছে? একজনকে দিয়ে দিল সেলস বুক দেখাশোনা করবে, একজনকে দিয়ে দিল পারচেজ রিটার্ন বুক দেখাশোনা করবে, একজনকে দিল সেল রিটার্ন বুক দেখাশোনা করবে। তুমি জানো বড় বড় কোম্পানিতে, ধরো আমি কয়েকটা কোম্পানির নাম বললাম, ক্যাপজেমিনি একটা নাম শুনেছো তোমরা? এই কোম্পানিতে, একটা বড় কোম্পানিটা, ঠিক আছে? এই কোম্পানিতে যারা চাকরিতে ঢোকে না,
যারা চাকরি বাকরি করে, যে অ্যাকাউন্টসে যারা চাকরি করে তাদের একটা ডিপার্টমেন্ট থাকে। একজন ধরো কেউ রিসিভেবল ডিপার্টমেন্ট, একজন পেমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে তো, একজন পারচেজ ডিপার্টমেন্ট, একজন সেলস ডিপার্টমেন্ট, ঠিক আছে, একজন ক্যাশ ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে। এবার ভেবো না কি একজন করে কাজে নেয়। আমার এক ছেলে জানা আছে, ও ধরো তোমার রিসিভেবল ডিপার্টমেন্টে আছে, রিসিভেবল, সেই রিসিভেবল ডিপার্টমেন্টে কি আছে, রিসিভেবল ডিপার্টমেন্ট ওদের ডিপার্টমেন্টে বলো 30 জন চাকরি করে। তাহলে বুঝতে পারলে এক একটা ডিপার্টমেন্টে কত লোক কাজ করে, তাহলে কাজটা অনেক হালকা হয়ে গেল। সে শুধু রিসিভেবল পার্টটাই দেখবে। এবার ধরো যে ক্যাশ ডিপার্টমেন্ট, সে শুধু ক্যাশ ডিপার্টমেন্টটাই দেখবে। কি বললাম বুঝলে, ক্যাশ ডিপার্টমেন্টে জেনারেলি প্রচুর লোক কাজ করে। তো বুঝতে পারলে তাহলে কি সাধারণত যে কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট থাকবে তার কাজের প্রেশারটা অনেক কমে যাবে, ভুল কম হবে, ভুল কম হবে। সে যদি একা যদি সব কাজ করতে থাকে প্রচুর ভুল হবে, প্রচুর ভুল হবে। তো এই জন্য অ্যাকাউন্টেন্সি যাতে ঠিকঠাক ভাবে ঠিকঠাক ওয়েতে গেলে তার জন্য তো ভাগ করে দিই সাবসিডি, যথেষ্ট ভালো কাজ করেছে। আচ্ছা আরেকটা কি দিয়ে দেখো, দেখতে পাচ্ছ। এবার তোমরা বলতে পারো স্যার একটা কোম্পানিতে এই যে আপনি যা যা বললেন, কিছু ক্যাশে পারচেজ করা হবে, কিছু ক্রেডিটে পারচেজ করা হবে, কিছু ক্যাশে সেল করা হবে, কিছু ক্রেডিটে সেল করা হবে, ঠিক আছে। এবার কিছু টুকটাক খরচ হবে, মানে ক্যাশ ট্রানজাকশন গুলো আপনি সব কভার করে দিলেন। ধারে পারচেজ কভার করে দিলেন, ধারে সেল কভার করে দিলেন, পারচেজ রিটার্ন কভার করে দিলেন, সেল রিটার্ন, বিল রিসিট, প্রিপেয়ার কভার করে। এছাড়াও তো আরো অনেক এন্ট্রি থাকতে পারে। হ্যাঁ, এছাড়াও আরো অনেক এন্ট্রি থাকতে পারে, সেই এন্ট্রি খুব কম, সেই এন্ট্রি জাস্ট 5%, 5%, 95% এই এন্ট্রি হয় একটা বড় বড় কোম্পানিতে। 5% যে এন্ট্রি গুলো থাকে, যেইগুলোকে এর মধ্যে কভার করা যাচ্ছে না, তার জন্য আলাদা ভাগ করে দিই। এটাকে কি বলে, জার্নাল প্রপার। কি বললাম, জার্নাল প্রপার। কি লিখেছি, অল আদার ট্রানজাকশন হুইচ আর নট দা পার্ট অফ সাবসিডি বুক আর রেকর্ডেড। এর মধ্যে যেগুলো রেকর্ড করা যাবে না সেইগুলো চলে যাবে জার্নাল প্রপারে, ঠিক আছে। জার্নাল প্রপারে কি কি আসে, ব্যাড ডেট, ব্যাড ডেট হলে জার্নাল প্রপারে নেব, ডেপ্রিসিয়েশন হলে জার্নাল প্রপারে নেব, ক্রেডিট পারচেজ অফ ফিক্স অ্যাসেট, ঠিক আছে। কোন ফিক্স অ্যাসেট, ফিক্স অ্যাসেটের নাম বলেছিলাম মেশিনারি, প্ল্যান্ট এন্ড মেশিনারি বললাম, তারপর যে ধরো ফার্নিচার, বিল্ডিং, ল্যান্ড, এই সমস্ত বা ইনভেস্টমেন্ট যে ধারে কেনা হয় বা এইগুলো যদি ধারে বেচে দেওয়া হয়, সেটা কোথায় যাবে, সব কভার হবে তোমার জার্নাল কভারে। তো আশা করি বুঝতে পেরেছো একটু কেন। আচ্ছা দেখো, এবার তোমার মনে প্রশ্ন আছে জার্নালের দাগটা কেমন করে কাটতে হয়, ঠিক আছে। জার্নালের দাগটা কেমন করতে হবে, জার্নালের প্রোফর্মাটা, ঠিক আছে, জার্নালের প্রোফর্মাটা কেমন হবে। যদিও লাস্ট ভিডিওতে আমরা জার্নাল করেছি, দাগ কেটে দেখিয়ে দিয়েছি কেমন দাগ হয়, তো তোমরা দেখে নাও। প্রথমেই লিখবো কি, আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা যে পেজ নেবে না, একটা ফ্রেশ পেজ নেবে, ফ্রেশ পেজে। এবার দেখো তোমরা ভেবো না যে হাফ পাতা দাগ কাটতে, হাফ না, ঠিক আছে। তোমরা যে তোমাদের যে পেজটা থাকবে, ধরো এই দেখো একটা, এই দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা দেখো একটা ফ্রেশ পেজ, ঠিক আছে। এবং পেজের একদম পুরোটা দাগ কাটবে, এখান থেকে শুরু করে এত অবধি পুরোটা দাগ যাবে, ঠিক আছে, পুরোটা দাগ যাবে। তো এটা মাথায় রাখবে, আমি বললাম। তো দেখে নাও দাগটা প্রথমে উপরে লিখবো ইন দা বুকস অফ, তারপর ডট 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 দেবো, মানে কার বিজনেসটা কার, যদি নাম বলে দেয় তাহলে তার নাম দেবো, ঠিক আছে তো। আর নাম না বললে তাহলে এখানে দেবো ডট ডট ডট। তারপর কি লিখেছি, জার্নাল, ঠিক আছে, জার্নাল লিখবো, জে ও ইউ আর এন এ এল, জার্নাল। তারপর এইদিকে লিখবো, দেখো ডেট, দাগটা দেখে নাও কেমন আছে, ডেট। তারপর পার্টিকুলার, এখানে কি লেখা আছে, এল এফ, এফ, এই যে এল এফ, এল স্ল্যাশ দিয়ে এফ মানে হচ্ছে লেজার ফলিউ, এর ফুল ফর্ম হচ্ছে লেজার ফলিউ, ঠিক আছে, লেজার ফলিউ, এর ফুল ফর্ম হচ্ছে লেজার ফলিউ, ঠিক আছে। লেজার ফলিউকে বাংলা বলে পাতা নম্বর, পাতা নম্বর, ঠিক আছে। তারপর কি হচ্ছে, এখানে অ্যামাউন্টের একটা ঘর, এখানে অ্যামাউন্টের উপর একটা ঘর, এখানে কি লিখেছি, ডেবিট, এখানে ক্রেডিট, রুপিস রুপিস, ঠিক আছে। এই জায়গাটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা ডেট লিখবো, ঠিক আছে। এখানে পার্টিকুলারস মানে এখানে আমরা এন্ট্রি লিখবো, এন্ট্রি লিখবো, এন্ট্রি, ঠিক আছে তো। আচ্ছা, এখানে হচ্ছে তোমার ডেবিটের অ্যামাউন্ট, এখানে ক্রেডিটের অ্যামাউন্ট। সাপোজ ধরো জার্নালটা কেমন হয়, ধরো কোন একটা ডেট বলে দেবে, সাপোজ বলেছে জানুয়ারি মাসের 1 তারিখ 2020 সাল, ডেট লিখলাম। আমরা এই ফরম্যাটে ডেট লিখতে পারি, বা এই ফরম্যাট যদি তোমাদের অসুবিধা হয় তোমরা এরকম ফরম্যাটে দিতে পারো। অনেকে এরকম দেয় 1120, ঠিক আছে, কেউ এরকমও দেয়, উপরে লিখে দিল, এটা একটা ফরম্যাট, এই একটা ফরম্যাট লিখতে পারো। আর নাহলে এরকম লিখো 2020 জানুয়ারি 1, ঠিক আছে, 2020 জানুয়ারি 1, যেই ফরম্যাটটা তোমাদের ভালো লাগে সেই ফরম্যাটটা করবে। তো এই ফরম্যাটটা আমার বেশ ভালো লাগে, কারণ আমি এই ফরম্যাটটাই ইউজ করি, আমি এই ফরম্যাটটাই ইউজ করি, ঠিক আছে। ধরো একটা জার্নাল, কি জার্নাল বলছেন, অ্যাকচুয়ালি জার্নালটা কেমন হয় দেখো, এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট, যে কোনো একটা জার্নাল বলছি, এখানে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্টের এসি এরকম দেবো। তারপর লিখবো ডট ডট ডট, এখানে লিখবো ডিআর, ঠিক আছে, ডিআর। এবার দেখো তোমরা বলতে পারো স্যার ডিআর মানে ডেবিট। এবার তোমরা বলতে স্যার ডেবিট কে কেন ডিআর বলে, এই নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। ক্যাশ অ্যাকাউন্ট ডট 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 ডিআর, তারপর টু,
টু, এই একটু ছেড়ে দেখো, এখানে যে লিখো টু, এই টু মানে ক্রেডিটটাকে বোঝানোর জন্য টু কথাটা ইউজ করা হয়, ক্রেডিটটাকে বোঝানোর জন্য টু কথাটাকে ইউজ করা হয়। এখানে লিখলাম টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে বুঝতে পারলে এখানে ধরো অ্যামাউন্ট আছে, ধরো এখানে ধরো 5 লাখ, ঠিক আছে, এখানেও 5 লাখ। এই যে 5 লাখ ক্যাপিটালের সরাসরি 5 লাখ, আর এখানে ক্যাশের সরাসরি 5 লাখ। তারপর এখানে একটা ন্যারেশন, ন্যারেশন আরম্ভ করতে হয় বিইং থেকে। কেউ বিইং থেকে আরম্ভ করে, কেউ ফর দিয়ে আরম্ভ করে। বিইং লেখাটা বেটার, বিইং লেখাটা বেটার, ঠিক আছে, বিইং লেখাটা বেটার। তো বিইং, এখানে ন্যারেশন লিখতে হয়, কি লিখবো, বিইং বিজনেস স্টার্টেড, লিখো বিইং বিজনেস স্টার্টেড, বিইং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, উইথ ক্যাশ, উইথ ক্যাশ। এটা করার পর এইভাবে একটা দাগ কেটে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে জার্নাল লেখার ধরন। তাহলে কি বললাম, এখানে ডেট দেব, ঠিক আছে, এখানে জার্নালটা লিখবো, জার্নাল, জার্নালটা কি, একটা ডেবিট সিলেকশন করব এবং একটা ক্রেডিট সিলেকশন করব। ডেবিট সিলেকশন করব, ওর অ্যামাউন্টটা এখানে লিখবো, ক্রেডিট সিলেকশনের অ্যামাউন্টটা এখানে লিখবো। এখানে ন্যারেশন লিখতে হয় বিইং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। তার মানে তোমরা বুঝতে পারলে জার্নালের ফরম্যাটটা কেমন হয়, ঠিক আছে। তো জার্নালের ফরম্যাটটা কেমন হয় তোমরা বুঝতে পারলে। এবার দেখ এখানে লিখি জার্নাল এন্ট্রি। তোমরা বলতে পারছো জার্নাল এন্ট্রি জিনিসটা কি। দেখো কি বলেছি, an entry record in journal is called journal entry। কি বলেছে, an entry record, entry record, entry record কোনটা, এই যে এটাকে বলে এন্ট্রি, এটাকে বলে এন্ট্রি, ঠিক আছে। এই এন্ট্রি রেকর্ড করেছি কোথায়, রেকর্ড করেছি জার্নালে। জার্নালে এন্ট্রি রেকর্ড করলেই তাকে বলে জার্নাল এন্ট্রি। এবার জার্নালাইজিং, জার্নালাইজিং জিনিসটা কি, এই যে পুরো প্রসেসটা, এই যে পুরো প্রসেসটা, পুরো যে কাজটা করলাম, এই পুরো প্রসেসটাকে বলে জার্নালাইজিং। কি লেখা আছে, the process of recording a transaction in a journal, ঠিক আছে। জার্নালে এই যে এই রেকর্ডটা করলাম না, এই যে পুরো প্রসেসটা করলাম, এটাকে বলে জার্নালাইজিং। আশা করি বুঝতে পেরে জার্নালাইজিং জিনিসটা কি, ঠিক আছে। এবার বলছে কি অ্যাডভান্টেজ। আচ্ছা একটা কথা বলা হয়নি, জার্নাল, জার্নাল কথাটি, এই জার্নাল টার্মটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে, ফ্রেঞ্চ, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড জার, জে ও ইউ আর, জার থেকে এসেছে জার্নাল, ঠিক আছে। জার কথাটির বাংলা অর্থ হলো দিন, দিন বা দিবস বলতে পারো, দিন বা দিবস। আচ্ছা এবার বলি অ্যাডভান্টেজ, এই জার্নালের কিছু সুবিধা। স্যার এটা কি আমাদের পড়তে হবে, দেখো এক্সামে তো সেরকম আসে না, বা তোমাদের পরীক্ষায় তো থিওরি যদি আসে, এক নম্বরে থিওরি আসে। আমি প্রথম ভিডিওতে সিলেবাস দিয়ে দিয়েছি কিরকম কোশ্চেন প্যাটার্ন হয়। এক নম্বরের কোশ্চেন দিতে পারে, বলতে পারে জার্নালের একটি সুবিধা লেখো, একটা সুবিধা, একটা সুবিধা লিখতে বলবে, একটা সুবিধা। দেখো না কত, আমার তো মনে হয় না এখানে পড়ার কিছু দরকার আছে, তোমরা নিজেরাই লিখে দিতে পারবে এখনো পর্যন্ত যা যা বলেছি। তবু একবার দেখে নাও কি লেখা আছে, provides data in chronological order। আচ্ছা বলো না, এখানে জার্নাল গুলো করব chronological order ওয়াইজ করব। কিছুক্ষণ আগে যখন ডেফিনেশন বোঝালাম chronological order। যেমন 1 তারিখের পরে আমরা 2 তারিখের এন্ট্রি থাকে, 2 তারিখই করব, 3 তারিখ করব না, আমাকে সিরিয়াল মেইনটেইন করতে হবে। তো এটা একটা সবচেয়ে বড় সুবিধা, সবথেকে বড় সুবিধা। তোমার তোমার যদি কোনো ট্রানজাকশন দেখার দরকার থাকে, তুমি জার্নাল থেকে দেখতে পারবে। কেন, ওখানে সিরিয়ালি তুমি দেখতে পারবে কোন তারিখের পর কোন তারিখের এন্ট্রি হয়েছে, তুমি ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে পারো। তাহলে ন্যারেশন অফ দ্য ট্রানজাকশন, প্রতিটা ট্রানজাকশনে একটা ন্যারেশন থাকে। দেখো এই ট্রানজাকশন ন্যারেশন আছে, প্রতিটা ট্রানজাকশনে একটা ন্যারেশন। যে ন্যারেশন দেখে আমরা বুঝতে পারবো যে এটা কিসের জার্নাল করা হয়েছে, কিসের ট্রানজাকশন, কিসের এন্ট্রি করা হয়েছে। আচ্ছা 3 নম্বর কি বলেছে, লেজার পোস্টিং অফ দ্য ট্রানজাকশন। এই যে এই ট্রানজাকশনটা করলাম না, এই ট্রানজাকশনটা থেকে মানে ট্রানজাকশনটা কি করলাম আমরা, জার্নাল এন্ট্রি করলাম, এই জার্নাল থেকে আমরা লেজার পোস্টিং করি। এই জার্নাল থেকে কি করি, এই জার্নাল থেকে আমরা লেজার পোস্টিং করি। সাপোজ এই জার্নালে যদি কোনো কিছু ভুল হয় তাহলে লেজারে ভুল হবে, আর লেজার যদি ভুল হয় লেজারের পরবর্তী ধাপগুলো আছে পুরোটাই ভুল হবে। তার মানে জার্নাল যদি ভুল হয় পরবর্তী সমস্ত ধাপ ভুল হবে। লেজার পোস্টিং অফ দ্য ট্রানজাকশন, এই ট্রানজাকশনটা আমরা লেজার পোস্টিং করতে সাহায্য করে। জার্নাল কি সাহায্য করে, লেজার পোস্টিং করতে সাহায্য করে। আর বলছে জার্নাল প্রোভাইডস রেকর্ডস অফ অল বিজনেস ট্রানজাকশন ইন ওয়ান প্লেস। বিজনেসের যত ট্রানজাকশন আছে সমস্ত ট্রানজাকশন একটা জায়গায় রেকর্ড করা হয়, সেটা হচ্ছে জার্নাল। তোমার কোনো ট্রানজাকশন খোঁজার দরকার হলে জার্নালে যাও, খুঁজে পেয়ে যাবে। তারপর কি বলছে, জার্নাল ইজ দ্য বেসিস অফ পোস্টিং ইন লেজার অ্যাকাউন্ট। এই জার্নালের উপর বেস করে লেজার অ্যাকাউন্টটা পোস্ট করা হয়, কিছুক্ষণ আগেই বললাম। আচ্ছা এর কিছু অসুবিধা তোমরা বলতে স্যার জার্নালে কি কিছু অসুবিধা আছে, হ্যাঁ অসুবিধা আছে, সত্যি অসুবিধা আছে। তোমরা লাস্ট ক্লাসে জার্নাল করেছি, অনেকগুলো জার্নাল করেছি, ঠিক আছে। এখানে দেখো সাপোজ অনেকগুলো জার্নাল আছে, অনেকগুলো ধরো 25-30টা জার্নাল আছে। এখন যদি ধরো তোমরা তো নিশ্চয়ই জার্নাল করেছো, বা আমি আগের ক্লাসে করেছি জার্নাল, ঠিক আছে। তো জার্নালে অনেকগুলো জার্নাল আছে। এখন যদি বলি, বলো দেখি ওই জার্নাল থেকে তুমি জার্নালটা খাতাটা খোলো, খাতাটা খুলে দেখে বলো ক্যাশ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে। স্যার বলতে পারবো না, ক্যাশ অনেকগুলো আছে, ক্যাশের ব্যালেন্স কত বলতে পারবো না। পার্টিকুলার জার্নালের সবচেয়ে বড় যে অসুবিধা,
পার্টিকুলার কোনো একটা লেজার মানে কোনো একটা অ্যাকাউন্টের কত টাকা ব্যালেন্স আছে সেটা বলতে পারবো না। ঠিক আছে, কোনো একটা অ্যাকাউন্টের কত টাকা ব্যালেন্স আছে সেটা বলা সম্ভব নয়, সবচেয়ে বড় অসুবিধা। যখন আমরা লেজার পোস্টিং করবো না তখন অনেকটা ক্লিয়ার করাবো, বা ধরো এরপরে একটা জার্নাল করবো তখনই বলে দিতে পারবো যে এখানে দেখে বলো দেখি, এখানে দেখে তোমরা বলো, আমি তখন বলবো এটা দেখে বলো কত টাকা ক্যাশে ব্যালেন্স আছে, তোমরা বলতে পারবে না। এটা সবচেয়ে জার্নালে বড় অসুবিধা। জার্নাল দেখে পার্টিকুলার কোনো একটা অ্যাকাউন্টের ব্যালেন্স বলা আমাদের পক্ষে সম্ভব হয় না, ঠিক আছে, এটা সবচেয়ে বড় অসুবিধা। আর কি এক নম্বর পয়েন্টটা বলি, আনসুইটেবল ফর লার্জ ভলিউম অফ ট্রানজাকশন। টাটা কোম্পানি যেখানে ট্রানজাকশন প্রচুর হয়, লাখ লাখ ট্রানজাকশন হয়, সেখানে কিন্তু জার্নাল এন্ট্রি কখনোই ভালো প্রসেস হতে পারে না, আনসুইটেবল, সুইট করবেই না হয়। 3 নম্বর পয়েন্ট টাইম কনজিউমিং, জার্নাল করতে প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম লাগে। একটা কোম্পানি যেমন টাটা কোম্পানির কথা বলি, যদি জার্নাল মেইনটেইন করে প্রচুর টাইম লাগে, এই টাইম কনজিউমিং। আর কি বলছে, ইট রেকর্ডস মনিটারি ট্রানজাকশন, জার্নালে কি হয় সমস্ত মনিটারি ট্রানজাকশন গুলো রেকর্ড করা হয়, এটা তো সবচেয়ে বড় অসুবিধা। তো বুঝতে পেরেছো ব্যাপারটা কি আছে। তো টুকে নাও থিওরিটিক্যাল কনসেপ্ট মোটামুটি শেষ হয়ে গেলে এবার কিছু অঙ্ক করাই। এবার একটা অঙ্ক করব, কি বলেছে, জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন ইন দ্য বুকস অফ সব্যসাচী। তো তোমরা কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোশ্চেনটা তোমরা খাতায় টুকে নাও। এবার আমরা অঙ্ক করব। আশা করছি তোমাদের কোশ্চেনটা দেখা হয়ে গেছে, ঠিক আছে, আশা করছি তোমাদের কোশ্চেনটা দেখে নিয়েছো, দেখে খাতায় টুকে নিয়েছো, ঠিক আছে। এবার আমরা অঙ্কটা আরম্ভ করব। আগের দিন যে লাস্ট জার্নাল করেছিলাম সেখানে কোনো ডেট বলে দেয়নি, ঠিক আছে। আজকের অঙ্ক ভালো, খুব ভালো, ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে, আজকে ডেট দিয়ে দিয়েছে। দেখো জার্নালে দাগ কেটে করাবো না, ঠিক আছে। এবার তোমরা বলো স্যার দাগ কাটবো, দাগ কি কাটতে হবে না? অবশ্যই দাগ কাটতে হবে, তোমরা অবশ্যই দাগ কেটে করবে। আমি তো দেখিয়ে দিলাম, আমি আগের দিনের অঙ্কও দাগ কেটে করিয়েছিলাম, আজকে দাগ কেটে করবো না। দাগ কেটে করতে গেলে আমার সময়টা অনেকটাই লাগবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটা অঙ্ক দাগ কেটে দিই, পরের অঙ্কগুলো থেকে আর দাগ কাটবো না, ঠিক আছে। এই অঙ্ক দাগ কেটে দিই, পরের অঙ্কগুলো থেকে আর দাগ কাটবো না। দেখো তোমরা সবাই দাগ কাটো। দেখো এখানে লিখছি উপরে কি লিখবো, ইন দা বুকস অফ, ঠিক আছে। প্রথমে লিখতে হবে ইন দা বুকস অফ, কোশ্চেনে বলে দিয়েছে ইন দা বুকস অফ, কার নাম বলেছে স্যার, ইন দা বুকস অফ বলেছে সব্যসাচী, লিখে এখানে সব্যসাচী, ঠিক আছে। তার নিচে লিখবো জার্নাল, তার নিচে লিখবো জার্নাল, ঠিক আছে। এখানে লিখতে হয় ডেট, এখানে লিখবো পার্টিকুলার, এখানে লিখবো কি লেজার ভ্যালু এল এ। দেখো মনে রাখার নিয়ম, জার্নাল করছি তাই লেজার ভ্যালু, জার্নাল করছি বলে লেজার ভ্যালু এল এ। এটা হচ্ছে অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস, এখানে লিখবো অ্যামাউন্ট রুপিস। উপরে লিখবো ডেবিটে ডিআর, ক্রেডিটে সিআর। দেখো আজকের অঙ্কই আমি দাগ কেটে করাচ্ছি, পরের দিনের অঙ্কগুলো ডাইরেক্ট করাবো, ঠিক আছে, আমি জার্নাল করে করাবো, বাট তোমরা দাগ কেটে করবে, ঠিক আছে, তোমরা দাগ কেটে করবে। আমি কিন্তু আর বারবার করে দাগ কেটে করাবো না, কারণ অনেকটা সময় নষ্ট হয়, তাহলে কি অনেকগুলো অঙ্ক করানো যায় না। তো এটা বলে দিলাম। এবার দেখো একটা একটা করে বলি। প্রথম এমডি কি বলেছে, প্রথম এমডি বলেছে, আগে তারিখটা লিখি, বলেছে 2012 জানুয়ারি 1, 2012 জানুয়ারি 1। কি বলেছে, বলেছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, মানে বোঝো, মানে বোঝো। আচ্ছা মনে রাখো, মনে রাখো, এখানে আমি নোটটা লিখে দিই, রুলটা লিখে দিই। আমাদের রুল কি ছিল, আমাদের রুল ছিল ক্লিয়ার, সি এল ই এ আর, ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ারে, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার মানে এখানে ধরো ক্যাপিটাল, লায়াবিলিটি, এখানে লিখছি ক্যাপিটাল, লায়াবিলিটি আর রেভিনিউ, ঠিক আছে। এই তিনটে জিনিস, এই তিনটে জিনিস যদি বেড়ে যায়, আমরা বারবার শিখেছি, এইগুলোকে বাড়াতে গেলে ক্রেডিট করব, আর এইগুলোকে কমাতে গেলে ডেবিট করব। আর কি শিখেছিলাম, ই আর এ মানে অ্যাসেট আর এক্সপেন্সেস, এইগুলোকে বাড়াতে গেলে ডেবিট করব, এইগুলোকে বাড়াতে গেলে ডেবিট করব, আর এইগুলোকে কমাতে গেলে ক্রেডিট করব, এইগুলোকে কমাতে গেলে ক্রেডিট করব। এই তো আমাদের রুল ছিল। আচ্ছা তোমরা যদি বলতে চাও এটা আমরা কোন রুল ফলো করি, দেখো রুল তো দুটো হয়, একটা গোল্ডেন রুল, একটা মডার্ন রুল। আমরা মডার্ন রুল ফলো করি, আমরা মডার্ন রুল ফলো করি।
আর এই রুলটাই তোমরা ফলো করবে, খুব ইজি, গোল্ডেন রুলের চেয়েও ইজি মডার্ন রুল। কি বলেছে প্রথম পয়েন্ট বলেছে, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। কি বলেছে? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। বিজনেসটার নাম কি? স্যার বিজনেসটার নাম সব্যসাচী। বিজনেসটার নাম সব্যসাচী। সব্যসাচী যে বিজনেসটার নাম যে সব্যসাচী আছে না, বিজনেসটার নাম দিয়েছে সব্যসাচী। আরে নামে কোনো যায় আসে না, ঠিক আছে? বিজনেসটার নাম দিয়ে সব্যসাচী। তো বিজনেসটা যখন স্টার্ট করা হয়েছিল, ঠিক আছে, বিজনেসটা যখন স্টার্ট করা হয়েছিল, দেখো এখানে বলছি এটা ধরো আমার ফার্ম, এটা কি? এটা ধরো বিজনেসের ফার্ম, ঠিক আছে, দোকান, এটা হচ্ছে দোকান। আর এটা হচ্ছে ফার্মের ওনার। ওনারকে কি বলেছিলাম স্যার? ওনার হচ্ছে ব্যবসার মালিক। ওনার, এটা হচ্ছে ফার্ম আর এটা হচ্ছে মালিক। যেদিন মালিক এই ব্যবসাটা শুরু করলো, যেদিন মালিক এই ব্যবসা শুরু করলো, সেই দিন ওদের দুজনের মধ্যে ডিফারেন্ট হয়ে গেল, সেপারেট হয়ে গেল। যেদিন এই মালিক, ব্যবসার মালিক যেদিন ব্যবসাটা স্টার্ট করলো, সেদিন ব্যবসা আর মালিক মানে বিজনেস আর বিজনেসম্যান, বিজনেসম্যান, ফার্ম ওনার দুজনে আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল। আচ্ছা, আমি এটাও বলেছিলাম আমরা কার দিক থেকে অ্যাকাউন্ট করি, আজকে ধরো আমি একটা কোনো কোম্পানির অ্যাকাউন্টেন্ট, ধরো টাটা কোম্পানি, আজকে আমি অ্যাকাউন্টেন্ট। তো আমি কার অ্যাকাউন্টস করব? আমি কি রতন টাটার করব, মানে টাটা কোম্পানির মালিকের করব, নাকি টাটা কোম্পানির করব? স্যার টাটা কোম্পানি করবেন। তা আমরা যে অ্যাকাউন্টস করব সবসময় ফার্মের দিক থেকে করব। তার মানে কি বলেছে? বিজনেস স্টার্ট করার সময়, এবার লাইন চলে আসো, বিজনেস স্টার্ট করার সময় কত টাকা ক্যাশ নিয়ে এসেছে? 2 লাখ টাকা। বলো বিজনেসে কি এসেছে? তোমরা কিন্তু ওনারের দিক থেকে একদম দেখবে না, বলো বিজনেসে কি এসেছে, ফার্মে কি এসেছে? স্যার ফার্মে টাকা এসেছে, ক্যাশ টাকা এসেছে, ক্যাশ। ফার্মে কি এসেছে? ক্যাশ এসেছে। আচ্ছা, ক্যাশ আমাদের কি? স্যার ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট। এই যে এ মানে অ্যাসেট, এখানে এ মানে অ্যাসেট, ক্যাশ হচ্ছে অ্যাসেট। অ্যাসেট এসছে মানে অ্যাসেট বেড়েছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। এখানে লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আচ্ছা, এই টাকাটা কোথা থেকে আসলো? বিজনেসে এই টাকাটা কোথা থেকে আসলো? স্যার ব্যবসার মালিক দিয়েছে। আচ্ছা, ব্যবসার মালিক যদি বিজনেসকে কিছু দেয়, তাকে কি বলে? কি বলেছিলাম স্যার? মালিক যদি বিজনেসকে কিছু দেয় তাকে ক্যাপিটাল বলে। তো কি হচ্ছে ক্যাপিটাল? এই যে ক্যাপিটাল মানে সি, এই দেখো সি, ক্যাপিটাল মানে সি ক্যাপিটাল বাড়ছে না কমছে? স্যার ক্যাপিটাল বাড়ছে। ক্যাপিটাল আগে ছিল না, নতুন করে আসলো, তাহলে ক্যাপিটাল বাড়ছে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তো এখানে লিখব টু ক্যাপিটাল। দেখো কত ইজি জিনিস। কত টাকা? টাকা কত বলেছে? টাকা বলেছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা, 2 লাখ, ডেবিটে 2 লাখ, ক্রেডিটে 2 লাখ লিখে দিলাম। আচ্ছা, তোমরা নারেশন লিখবে, ঠিক আছে? দেখো আমি এখানে দাগ দিয়ে দিলাম, তোমরা এখানে লিখবে কি দিয়ে আরম্ভ করবে? বিইং। তোমরা নারেশন আরম্ভ করবে বিইং থেকে, ডট ডট ডট। তোমরা কি লিখবে নারেশন? দেখো একবার বলছি শুনে নাও। কি লিখবে? বিইং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। কি বললাম? বিইং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। 1 তারিখের এন্ট্রি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার চলে আসো 3 তারিখ। 3 তারিখ কি বলেছে স্যার? 3 তারিখ কি বলেছে? আচ্ছা, মালিক টাকা নিয়ে আসলো, এই 2 লাখ টাকা দিয়ে বিজনেস শুরু হয়ে গেল। আরে বিজনেস শুরু হয়ে গেলে বিজনেস চলবে। আরে বিজনেস চালাতে গেলে তো নিশ্চয়ই বিজনেসটা পার্টিকুলার যেটা নিয়ে ডিল করছে, আরে মানলাম এ মুদিখানা দোকান খুলেছে, এই মুদিখানা দোকান দোকানের মালিক টাকা নিয়ে আসলো, আর টাকা নিয়ে আসলেই দোকান চলবে? তো মুদিখানা দোকানে চাল, ডাল, তেল, নুন এগুলো কিনতে হবে, দোকান চলবে কি করে? আচ্ছা, কি বলেছিলাম? মুদিখানা দোকানে চাল, ডাল, তেল, নুনটাকে কি বলে? গুডস বলে। আমরা বেসিক অ্যাকাউন্টিং আমি ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলাম গুডস কাকে বলে। আমরা যেই বিজনেস করছি সেই বিজনেস কি নিয়ে ডিল করছে? আমি মার্কার পেনের দোকান খুলেছি, তার মানে ডিল করি মার্কার পেন নিয়ে, মার্কার পেন আমার গুডস। আচ্ছা, আমি সাপোজ তোমরা নিশ্চয়ই শুনেছো গ্রেট ইস্টার্নে কি পাওয়া যায়? সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়। ওই ইলেকট্রনিক গ্যাজেট গুলো কি? গুডস। তাহলে বুঝতে পেরেছো গুডস জিনিসটা কি। এখানে কি বলেছে? তার মানে আমাকে যদি বিজনেস চালাতে হয়, বা বলতে পারো এই ফার্মটা ও তো দোকানটা ঠিকঠাক করে চালাতে গেলে কি করতে হবে? ওকে গুডস কিনতে হবে। তো কি বলেছে এখানে? বলেছে পারচেজ গুডস ইন ক্যাশ ফ্রম মধু। কি বলেছে? মধুর কাছ থেকে ক্যাশ টাকা দিয়ে গুডস কেনা হয়েছে। একটা কথা বলে দিই, তোমরা যদি কোনো দোকান থেকে কোনো গুডস কিনতে যাও, তোমরা যদি টাকা দিয়ে দাও সেই দোকানদারকে তোমাদের নাম খাতায় লিখে রাখে? বলছে না স্যার, যদি টাকা দিয়ে তাহলে খাতায় কোনোদিন নাম লিখে রাখবে না। তার মানে এখানে বলেছে মধুর থেকে গুডস কিনেছি ক্যাশে। তার মানে এখানে মধু নামটা ফাও দিয়েছে, আমাকে কনফিউজ করার জন্য দিয়েছে। তো যখনই দেখবে ক্যাশ বলে দিয়েছে, ক্যাশে গুডস কিনেছি, যখনই বলবে ক্যাশে গুডস কিনেছি নাম লেখা থাকলে তার মানে ভাবে ওটা ফাও দিয়েছে, আমাকে ঘাবড়ানোর জন্য দিয়েছে। মানে এখানে নামটা কোনো ম্যাটার করলো না। হ্যাঁ, তবে যদি এখানে বলতো পারচেজ গুডস ফ্রম মধু, যদি ক্যাশ লেখা না থাকতো তখন আমি ধরে নিতাম
মধুর থেকে ধারে গুডস কিনেছি। কেন ক্যাশ লেখা নেই? বুঝতে হবে ব্যাপারগুলো। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে করো, তাহলে চলো কি বলবো, বলছে মধুর থেকে গুডস কেনা হয়েছে ক্যাশে। ফার্মের দিক থেকে দেখো, ফার্মের কি হয়েছে স্যার, ফার্মের ক্যাশ টাকা বেরিয়ে গেছে, ফার্মের ক্যাশ টাকা বেরিয়ে গেছে। তাহলে ফার্মের ক্যাশ টাকা বেরিয়ে গেছে, ফার্মের ক্যাশ টাকা বেরিয়ে গেছে, ক্যাশ বেরিয়ে গেছে। ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ তো আমাদের অ্যাসেট, তো অ্যাসেট বেরিয়ে গেছে মানে কমে গেছে, অ্যাসেট কমে গেছে। দেখো এই দেখো, এই যে অ্যাসেট, অ্যাসেট কমে গেলে কি হয় স্যার, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তো তোমার ক্যাশ তো ক্রেডিট হয়ে গেল, তাই তো, ক্যাশ ক্রেডিট হয়ে গেল। আচ্ছা কি হয়েছে, আর কি হয়েছে স্যার, টাকা দিয়েছি। কেন টাকা দিয়েছি? আরে ওর থেকে তো গুডস কিনেছি, মধুর থেকে গুডস কিনেছি। আচ্ছা গুডস কি, গুডস কেনাটাকে কি বলে, আমাদের পুরো অ্যাকাউন্টেন্সিতে গুডস কেনাটাকে বলা হয় পারচেজ। আর আমি আগের দিন বলেছি বা আগে অনেকগুলো ভিডিওতে ডিটেইলসে বুঝিয়েছি, পারচেজ হচ্ছে ব্যবসার এক ধরনের খরচ, পারচেজ হচ্ছে ব্যবসার এক ধরনের খরচ। আর খরচ, খরচ মানে ই মানে এক্সপেন্সেস, এক্সপেন্স বাড়ছে, এক্সপেন্স বাড়ছে, এক্সপেন্স বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তার মানে এখানে খরচটা ডেবিট হবে। খরচের নাম কি, আরে খরচের নাম কি, আরে যেমন একটা ছেলে, একটা ছেলের অনেক নাম হয়, একটা ছেলের অনেকগুলো নাম হতে পারে, তাই না? তেমনি একটা মেয়ের অনেকগুলো নাম হতে পারে, একটা ছেলের যেমন অনেকগুলো নাম হয়, তেমনি খরচের অনেকগুলো নাম হয়। এখানে খরচের নামটা কি বলেছে, পারচেজ, খরচের নাম বলেছে পারচেজ। তাহলে লেখা যায় পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা, কত টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে স্যার, এখানে 43,000 দিয়েছে, 43,000। তো লেখো এখানে 43,000, 43,000। ন্যারেশন লিখছি না, তোমরা লিখে নেবে। স্যার কি ন্যারেশন লিখবো, লেখো না বিং গুডস পারচেসেস, বিং গুডস পারচেসেস ফর ক্যাশ, বিং গুডস পারচেসেস ফর ক্যাশ। তাহলে কি বললাম, জার্নালটা আবার বলে দিচ্ছি। বলেছে যে মধুর থেকে ক্যাশ টাকা দিয়ে গুডস কেনা হয়। তাহলে মধুর থেকে যখন ক্যাশ টাকা দিয়ে গুডস কেনা হয়েছে, ফার্ম থেকে মানে বিজনেস থেকে কি বেরিয়ে গেছে, ক্যাশ বেরিয়ে গেছে। ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, বেরিয়ে গেছে মানে কমে গেছে, অ্যাসেট কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। এবার এবার হচ্ছে অ্যাকাউন্টস, ঠিক আছে, এবার হচ্ছে অ্যাকাউন্টস। ফার্মের কাছে জানতে চাইলো, অ্যাকাউন্ট ফার্মের কাছে জানতে চাইলো, আচ্ছা তুমি ক্যাশ কেন কমালে, কি কারণে ক্যাশটা কমালে? তখন ফার্ম বললো যে আমি তো মধুর থেকে এত টাকা দিয়ে গুডস কিনেছি। আচ্ছা গুডস কিনেছি, গুডস কেনাটাকে অ্যাকাউন্ট হিসেবে পারচেজ, আর গুডস কিনেছি মানে পারচেজ, পারচেজ তো আমার খরচ। এবার তোমরা একবার বলে দিই, মনে করি তো এটা ভুলে গেছো, পারচেজকে কেন খরচ বলে। আচ্ছা পারচেজ মানে কি, ধরো আমার ধরো মুদিখানা দোকান, আমি ধরো চাল ডাল তেল নুন এইগুলো মুদিখানা দোকানে বেচি, এগুলো আমার গুডস, এইগুলো কিনেছি। আচ্ছা কি মনে হয় এই জিনিসগুলো যে কিনবো, এইগুলো কিনে কি আমি বছরের পর বছর ব্যবহার করবো? আরে আজকে যে চালগুলো কিনলাম এগুলো কি 5 বছর 6 বছর পর বেচবো? না স্যার, আজকে যে চালগুলো কিনেছেন চেষ্টা করবেন আপনি 1 মাস 2 মাসের মধ্যে বেচে ফেলার, না বেচলে আমার বিজনেসটা টার্নওভার হবে কি করে, বিজনেসটা গ্রো হবে কি করে? তো সুতরাং বুঝতে পারছো তো, মানে আমি যেই জিনিসগুলো কিনলাম সেইগুলো আমরা এই বছরেই ব্যবহার করে ফেলবো, এই বছরে ব্যবহার করে ফেলবো। আর যার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিই তাকে কি বলে, খরচ বলে। এই কারণে পারচেজটাকে বলা হয় খরচ। মনে রাখবে পারচেজকে কেন খরচ বলা হয়, ঠিক আছে, কি কারণে খরচ বলে। তাহলে আশা করি বুঝে গেল। 3 তারিখ হলো, এবার কি হচ্ছে 5 তারিখ, 5 তারিখ 5 নম্বর বলেছে, 5 তারিখ বলে পারচেজ গুডস ফ্রম অমল, 5 তারিখ বলেছে পারচেজ গুডস ফ্রম অমল। এবার কি বলেছে, এইবার কি বলেছে, বলছে অমলের থেকে গুডস কেনা হয়েছে। আচ্ছা বলো দেখি এটা কিসে গুডস কিনেছি, এটা ক্যাশে কিনেছি নাকি ধারে কিনেছি? স্যার এখানে তো বলে দেয়নি ক্যাশে কিনেছি না ধারে কিনেছি, তার মানে এখানে কি ক্যাশ বলে দিয়েছে, ট্রানজাকশনে ক্যাশ কথা বলেছে? না স্যার এখানে ক্যাশ বলেনি, তাই তো বলেছে অমলের থেকে এত টাকার গুডস ধারে কিনেছি। যখন কারণ নাম উল্লেখ থাকবে তোমরা ধরে নেবে ধারে কেনা হয়েছে। যদি ক্যাশ বলে দিত তখন বলছে ক্যাশ, যদি ক্যাশ বলে না দেয় তার মানে তোমাকে ধরতে হবে কি ধারে কিনেছো। তার মানে এইটা কি ট্রানজাকশন, এই ট্রানজাকশন। তাহলে বলো পারচেজ গুডস ফ্রম অমল, পারচেজ গুডস ফ্রম অমল। কার থেকে গুডস কিনেছি স্যার, অমলের থেকে গুডস কিনেছি। কিসে গুডস কিনেছি, ধারে কিনেছি। আচ্ছা যাদের থেকে আমরা ধারে গুডস কিনি, বিজনেস মানে ফার্ম, ফার্ম যাদের থেকে ধারে গুডস কেনে তাদেরকে কি বলে স্যার, ফার্ম যাদের থেকে ধারে গুডস কেনে তাদেরকে বলে ক্রেডিটার্স, তাদেরকে বলে ক্রেডিটার্স। কি বলে তাদেরকে, ক্রেডিটার্স, ঠিক আছে তো ক্রেডিটার্স। আচ্ছা এখানে ক্রেডিটার্স এর নাম কি, কার থেকে ধারে কিনেছে, অমলের থেকে, অমল হচ্ছে ক্রেডিটার্স, এই অর্থ অমল হচ্ছে ক্রেডিটার্স। তো ক্রেডিটার্স কি স্যার, ক্রেডিটার্স হচ্ছে আমাদের লায়াবিলিটি, ক্রেডিটার্স আমাদের লায়াবিলিটি। বলো এখানে লায়াবিলিটি বাড়ছে না কমছে, স্যার এখানে লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটি বাড়ছে। বলো লায়াবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, দেখো এখানে এই যে এল মানে লায়াবিলিটি, লায়াবিলিটি বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, ক্রেডিট করতে হয়, লায়াবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তো এটা ক্রেডিট হয়ে গেল। কে ক্রেডিট হবে স্যার, ক্রেডিটার্স হবে নাকি অমল হবে? এই দেখো যেহেতু যার থেকে ধারে গুডস কিনি তার নাম বলেছে তাই নামটা লিখবে, ক্রেডিটার্সটা লিখবে না তোমরা, ঠিক আছে, যদি নাম না বলতো তখন ক্রেডিটার্স লিখতাম। তো এখানে অমল তো ক্রেডিট হয়ে গেল। আচ্ছা কি কিনেছি অমলের থেকে, স্যার অমলের থেকে ধারে গুডস কিনেছি।
এইমাত্র বললাম আমাদের অ্যাকাউন্টে গুডস কেনাটাকে বলা হয় পারচেজ, আর পারচেজ যে খরচ কিছুক্ষণ আগেই বললাম, পারচেজ হচ্ছে আমাদের খরচ। ঠিক আছে, তাহলে খরচ বাড়ছে না কমছে? স্যার খরচ বাড়ছে, খরচ বাড়ছে। তো খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে জার্নাল কি হবে? পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু অমল অ্যাকাউন্ট, টু অমল অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা? এটা কত টাকা বলেছে? এখানে কত টাকা বলেছে? স্যার 32,000 বলেছে। দেখো 32,000, 32,000 হয়ে গেল, এটাও হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটা মুছে দিচ্ছি। আচ্ছা 5 তারিখ হয়ে গেল। 5 এর পর কত তারিখ আছে? 5 এর পর 8 তারিখ আছে। এবার তোমাদের প্রশ্ন হলো স্যার 1 তারিখের পর 3 তারিখ, 2 তারিখ কোন ট্রানজাকশন ছিল না? হয়নি, দরকার হয়নি ওর কেনার, ওর কিচ্ছু দরকার হয়নি, তাই করেনি। 3 এর পর 5 তারিখ, ঠিক আছে। তারপর 5 তারিখের পর কত বলেছে? কি বললাম? 8 তারিখ। বলছে পারচেজ মেশিন ফ্রম এবিসি কোম্পানি। এই কোম্পানিটা মানে ফার্মের কথা বলছি। ফার্ম কি কিনেছে? স্যার ফার্ম মেশিন কিনেছে। কি কিনেছে? কি কিনেছে? মেশিন কিনেছে। আচ্ছা মেশিন, মেশিন কিনেছে, গুডস কেনেনি কিন্তু। অ্যাকাউন্টেন্সিতে গুডস কিনলে তাকে বলে পারচেজ, মাথায় রাখবে। গুডস কিনলে তাকে বলে পারচেজ, কিন্তু মেশিন কিনলে তাকে পারচেজ বলে না। মেশিন কিনলে তাকে পারচেজ বলে না। আমাদের অ্যাকাউন্টেন্সিতে মেশিন কিনলে তাকে পারচেজ বলে না। মেশিন, আজকে ধরো আমি একটা মুদিখানা দোকান চালাচ্ছি, সেই দোকানে একটা মেশিন কিনেছি। স্যার মেশিন, একটা উদাহরণ দিন মেশিন। আরে বলো না মেশিন। কম্পিউটার, এটা কম্পিউটার কিনেছি অ্যাকাউন্টস করার জন্য, একটা অ্যাকাউন্টস করার জন্য কম্পিউটার কিনেছি। কম্পিউটার তো একটা মেশিন, ঠিক তো? তো একটা মেশিন কেনা আছে, তাহলে ওই মুদিখানা দোকানে যে কম্পিউটার কেনে, সেই কম্পিউটার কি শুধু ওই বছরই ব্যবহার করবে? আরে বলো না কম্পিউটার, না স্যার কম্পিউটার তো 4-5 বছর তো যাবেই। তাহলে যেই জিনিসের বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিই তাকে বলে খরচ। তো মেশিনের বেনিফিট কি আমরা নিয়ে নিচ্ছি? না স্যার, মেশিনের বেনিফিট আমরা আগামী দিনে পাবো, আগামী দিনে পাবো। মেশিন তো অ্যাসেট, যার বেনিফিট আমরা ফিউচারে পাই তাকে অ্যাসেট বলে। আমরা শিখেছি বেসিক অ্যাকাউন্টিংটা, আমি যার বেনিফিট আমরা ফিউচারে পাই তাকে অ্যাসেট বলে। তার মানে এই ফার্ম মেশিন কিনেছে, তাহলে ফার্ম মেশিন কিনেছে, মেশিন তো অ্যাসেট। বলো ফার্মে মেশিন এসছে না গেছে? স্যার মেশিন কিনেছে তো মেশিন এসছে, মেশিন তো অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়ছে না কমছে? স্যার অ্যাসেট বাড়ছে। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে এখানে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হবে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হবে। দেখো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 54,000, 54,000। আচ্ছা আমি তোমাদের কোশ্চেন করছি, বলো এই মেশিনটা কি ক্যাশ টাকা দিয়ে কিনেছে? এই মেশিনটাকে ক্যাশ টাকা দিয়ে কিনেছে নাকি বাকিতে কিনেছে? স্যার এই মেশিনটা না বাকিতে কিনেছে, বাকিতে। কার থেকে কিনেছে বাকিতে? স্যার এবিসি লিমিটেড। আমি কি বললাম? আমি কি বললাম? কার থেকে বাকিতে কিনেছে? এবিসি লিমিটেড, এবিসি লিমিটেড, এবিসি লিমিটেড এর থেকে বাকিতে কিনেছে, এই ভদ্রলোকের থেকে বাকিতে কিনেছে। আচ্ছা যার থেকে আমরা ধারে গুডস কিনি, যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে বলে ক্রেডিটার্স। কি বলে? যাদের থেকে ধারে গুডস কিনি, ভালো করে শোনো, ক্রেডিটার্স কাকে বলে? যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে বলে ক্রেডিটার্স। ঠিক আছে স্যার, আমরা তো গুডস কিনিনি, আমরা তো মেশিন কিনেছি, তাহলে যাদের থেকে মেশিন ধারে কিনি তাদেরকেও ক্রেডিটার্স বলে? না, একদম না। যাদের থেকে ধারে মেশিন কিনি তাদেরকে ক্রেডিটার্স বলে না। যাদের থেকে ধারে মেশিন কিনি তাদেরকে বলে ক্রেডিটার্স ফর মেশিনারি। কি লিখবো? ক্রেডিটার্স ফর মেশিনারি, ক্রেডিটার্স ফর মেশিনারি। আমাদের অ্যাকাউন্টেন্সিতে ক্রেডিটার্স বলতে বোঝায় যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে বলে ক্রেডিটার্স, আর যাদের থেকে ধারে মেশিন কিনি তাদেরকে বলে ক্রেডিটার্স ফর মেশিনারি। তার মানে এখানে ক্রেডিটার্স ফর মেশিনারি হচ্ছে, ঠিক আছে। এই ক্রেডিটার্স ফর মেশিনারি কে, এই অঙ্কে ক্রেডিটার্স ফর মেশিনারি হচ্ছে এবিসি লিমিটেড। কি লিখলাম? এবিসি লিমিটেড। আচ্ছা ক্রেডিটার্স আমাদের লাইবিলিটি, লাইবিলিটি বাড়ছে না কমছে? স্যার লাইবিলিটি বাড়ছে। লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? স্যার লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। এখানে লিখবো 2, এখানে লিখবো 2। কি লিখবো? ক্রেডিটার্স ফর মেশিনারি লিখবো না, যেহেতু পার্টির নাম আছে তাই পার্টির নাম লিখবো এবিসি লিমিটেড। কি লিখবো? এবিসি লিমিটেড। অ্যাকাউন্ট কত টাকা? 54,000, 54,000। তারিখ কত? 8 তারিখ ছিল। ঠিক আছে, ন্যাশনাল লিখে দাও। কি লিখবে? বিং মেশিনারি পারচেজ ফ্রম এবিসি লিমিটেড, বিং মেশিনারি পারচেজ ফ্রম এবিসি লিমিটেড। দেখো এই কনসেপ্টটা অনেকেই হয়তো জানে না, আমি তোমাদের বলেছি, শুনে নাও। যাদের থেকে আমরা ধারে গুডস কিনি, এটা সবাই জানে, যাদের থেকে ধারে গুডস কিনি তাদের বলে ক্রেডিটার্স। এবার তোমাদের মনে প্রশ্ন হলো, স্যার মেশিন, মেশিন তো আমার গুডস নয়, কিন্তু মেশিনটা যাদের থেকে ধারে কিনবো তাদেরকে কি বলে? যাদের থেকে মেশিন ধারে কিনি তাদেরকে বলে ক্রেডিটার্স ফর মেশিনারি। ঠিক আছে, তোমরা এখন তো 11 পড়ছো, এরপরে আস্তে আস্তে একটু যখন বড় হবে তখন এই আইটেমটা পাবে, ক্রেডিটার্স ফর মেশিনারি। ঠিক আছে, এরকম পাবে, তখন তখন তোমরা বুঝতে পারবে, হ্যাঁ এখন শিখেছিলে তোমরা 11 এ শিখেছিলে ক্রেডিটার্স ফর মেশিনারি মানে যাদের থেকে মেশিন ধারে কিনি তাদেরকে বলে ক্রেডিটার্স ফর মেশিনারি। ক্রেডিটার্স ফর মেশিনারি আমাদের লাইবিলিটি। আশা করি বোঝা গেছে। দেখো কনসেপ্ট, মেন হচ্ছে কনসেপ্ট,
গোল্ডেন রুল কি শেখায়? মুখস্থ শেখায়। গোল্ডেন রুল পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট মুখস্থ করা শেখায়। আর এটা মডার্ন রুল কনসেপ্ট বিল্ড করে, কনসেপ্ট। আর এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে কিন্তু অ্যাকাউন্টেন্সি। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় জীবনে অ্যাকাউন্ট শিখতে পারবে না, কনসেপ্টটা মেইন। 8 তারিখে কত তারিখ বলেছে? 11 তারিখ বলেছে পারচেজ ফার্নিচার ফ্রম রয় ফার্নিচার ইন ক্যাশ। তো এই ফার্ম ফার্নিচার কিনেছে, কি কিনেছে? ফার্নিচার। আচ্ছা বলো ফার্নিচার আমার কি? আমাদের আমাদের ভালো করে বুঝতে হবে এই যে এখানে 3টে টার্ম, এখানে 2টো টার্ম, এই 5টা টার্মের মধ্যে কি হচ্ছে? ফার্নিচার কি? স্যার একটা মুদিখানা দোকানে ফার্নিচার, ফার্নিচার মানে কোনটা? কি ফার্নিচার বলো? আরে মুদিখানা দোকান চেয়ার টেবিল কিনেছে, লাগে না চেয়ার টেবিল? অবশ্যই লাগে। তো ওই চেয়ার টেবিল কিনেছে, চেয়ার টেবিল কিনেছে। তা ওই চেয়ার টেবিল গুলো যে কিনলো, সেই চেয়ার টেবিল কি ওই বছরই ব্যবহার করবে? না স্যার, ওই চেয়ার টেবিল যে কিনলো অনেকগুলো বছর ব্যবহার করতে পারবে। আরে অনেক বছর ব্যবহার করতে পারবে। তা যেই জিনিসটা আমরা বহুদিন ব্যবহার করতে পারি তাকে কি বলে? তাকে অ্যাসেট বলে। অ্যাসেট যার বেনিফিট আমরা বহুদিন ব্যবহার করতে পারি, ইন দা সেন্স যার বেনিফিট আমরা ফিউচারে ব্যবহার তাকে অ্যাসেট বলে। তাহলে ফার্নিচার হচ্ছে আমার অ্যাসেট। বলো বিজনেসে ফার্নিচার এসছে না চলে গেছে? স্যার বিজনেসে ফার্নিচার এসছে, ফার্নিচার এসছে মানে বিজনেসের অ্যাসেট বেড়েছে, বিজনেসের অ্যাসেট বেড়েছে। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? অ্যাসেটকে বাড়াতে গেলে আমাদের ডেবিট করতে হয়। তার মানে এখানে ফার্নিচার অ্যাসেট, ফার্নিচারকে ডেবিট করব, ফার্নিচারকে ডেবিট করব। এবার আমি তোমাদের জিজ্ঞাসা করি, বলো এই যে এই ফার্নিচারটাকে ক্যাশ টাকা দিয়ে কিনেছে নাকি বাকিতে কিনেছে? স্যার বলেছে ফার্নিচার কিনেছে, এখানে বলেছে ফার্নিচার কিনেছে রয় ফার্নিচারের কাছ থেকে, ফার্নিচার কিনেছে ক্যাশ টাকা দিয়ে। তার মানে ক্যাশ ট্রানজাকশন, ক্যাশে কিনেছে। আরে এখানে নাম ফাও দিয়েছে, ক্যাশ যখন দিয়েছে আমরা ভাবে নাম ফাও, নাম ফাও, ক্যাশে কিনেছে। তার মানে ফার্নিচার ক্যাশে কিনেছে। তার মানে কি এই ফার্মের ক্যাশ টাকা আসছে না চলে যাচ্ছে? স্যার কি বললেন? ফার্নিচার কিনছে মানে তো ক্যাশ চলেই যাবে। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট চলে গেছে মানে কমে গেছে, অ্যাসেট কমে গেছে, অ্যাসেট এই অ্যাসেট কমে গেছে, কমে গেছে, কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে দেখো ক্যাশটা ক্রেডিট করো, টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করো। কত টাকা? কত টাকা? তারিখটা লেখা হয়নি। 11 তারিখ ছিল 16,000 টাকা, 11 তারিখ ছিল 16,000 টাকা। এখানে লেখো 11 তারিখ 16,000 টাকা। ঠিক আছে তো? হয়ে গেল। ন্যারেশন তোমরা লিখেছেন, ন্যারেশন কি লিখবো? লেখো বিং বিং ফার্নিচার পারচেজ ইন ক্যাশ, বিং ফার্নিচার পারচেজ ইন ক্যাশ। একদম ইজি, একদম ইজি, জার্নাল একদম ইজি। মেইন হচ্ছে কনসেপ্ট, কনসেপ্ট ক্লিয়ার থাকলে জার্নাল করার কোনো ব্যাপার না। 11 তারিখের পর কি বলেছে? স্যার 11 তারিখের পর বলেছে 12 তারিখ। 12 তারিখ কি দিয়েছে? বলো 12 তারিখ কি দিয়েছে? স্যার পেড স্যালারি। আরে পেড স্যালারি দিয়েছে, বলো বোঝাইনি নাকি? আগে বোঝাইনি স্যালারি পেড? আরে করানো জিনিসই বারবার পাচ্ছি। আরে এতক্ষণ তো বোঝালাম এগুলো সব করানো জিনিসই বারবার পাচ্ছি, একই জিনিস বারবার। পেড স্যালারি, স্যালারি কাদের দিই? আরে ফার্মের কথা বলো, ফার্ম মালিক না, মালিক না, ফার্ম, ফার্ম স্যালারি দিয়েছে, ফার্ম স্যালারি পেড। আচ্ছা স্যালারি, স্যালারি মানে কি? কোম্পানিতে যারা চাকরি করে, আরে যারা চাকরি করে তারা কি পায়? তারা মাস গেলে একটা মাইনা পায়, তাকে বলে স্যালারি, তাকে স্যালারি বলে। তো ফার্ম স্যালারি দিয়েছে, ফার্ম স্যালারি দিয়েছে। তাই স্যালারি দিলে কি হয়? ফার্মের ফার্ম স্যালারি দিয়েছে। আচ্ছা আরেকটা কথা আমি আগেও বলেছিলাম, স্যালারি তোমাদের একটা কথা বলি, স্যালারি কি কখনো আমরা চোখে দেখেছি? বলতে পারি স্যালারি কালারটা কি? স্যালারি তোমরা আমরা বলি স্যালারি পেয়েছি, স্যালারি পেয়েছি, স্যালারিকে আমরা আমরা কখনো স্যালারি পাই না। আমরা স্যালারি পাই? আরে আমরা স্যালারি পাই, স্যালারি কখনো পাই না। আচ্ছা ধরো আমার কাছে তো তোমরা পড়ছো, ঠিক আছে, তোমরা আমাকে কি দিচ্ছ? প্রতি মাসে একটা মাইনা দিচ্ছ। আরে তোমরা মাইনা দিচ্ছ, ব্যাংক মাইনা দিচ্ছ, মাইনা দিচ্ছ না, কি দিচ্ছ? টাকা দিচ্ছ, টাকা, টাকা। আমি কি টিউশন ফিস পাই নাকি টাকা পাই? কি পাই? টিউশন ফিস না টাকা? তো মাথায় রাখবে এই ফার্ম কি দিয়েছে? ফার্ম, ফার্মের কাছে যে সমস্ত এমপ্লয়িরা চাকরি করে তাদেরকে ও স্যালারি দিয়েছে। ভুল বললে স্যালারি দেয় না, টাকা দেয়। টাকা কি দিয়েছে? টাকা দিয়েছে, মানে ক্যাশ দিয়েছে। ক্যাশ, ক্যাশ আমাদের অ্যাসেট, অ্যাসেট দিয়েছে মানে অ্যাসেট চলে গেছে। তা অ্যাসেট চলে গেছে মানে অ্যাসেট কমে গেছে। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তার মানে এখানে আমার ক্যাশ হয়ে গেল ক্রেডিট। ঠিক আছে তো? আচ্ছা এইবার অ্যাকাউন্টস, এবার অ্যাকাউন্টস, ঠিক আছে, অ্যাকাউন্টস ফার্মেটাই জানতে চাইছে ক্যাশ কেন চলে গেছে, কি কারণে ক্যাশ চলে গেছে। তখন ফার্ম কি আনসার দিয়েছে জানো? ফার্ম বলেছে যে আমি ওই এমপ্লয়ির কাছ থেকে এই মাসে কাজ নিয়েছি, এই মাসে ওর থেকে কাজ গুছিয়ে নিয়ে নিয়েছি, ঠিক আছে, তো পেমেন্ট করতে হবে। ও তখন অ্যাকাউন্ট বলে আচ্ছা তুমি ওর থেকে বেনিফিট নিয়েছো, বেনিফিট নিয়েছো এই বছরে, যার থেকে আমরা বেনিফিট নাকি কি বলে? বেনিফিট নিলে তাকে বলে খরচ। ঠিক আছে, বেনিফিট নিয়ে নিলে তাকে বলে খরচ। তার মানে এখানে এই কারণের জন্য খরচ। তাহলে খরচকে, এখানে খরচটার নাম কি? এখানে খরচের নাম স্যালারি, খরচের নাম স্যালারি। তাহলে খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে লিখো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, এখানে লিখো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট।
টু ক্যাশ অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা ছিল স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট? 7000। তারিখটা দেখে রেখে লেখো, তারিখটা দেখে রেখে লেখো। 11 তারিখের পর কি আছে? 11 তারিখের পর আছে তোমার 12 তারিখ। 12 তারিখ তাহলে ন্যারেশন কি লিখো? একদম ইজি, লিখো বিইং স্যালারি পেড ইন ক্যাশ, বিইং স্যালারি পেড ইন ক্যাশ, লিখো বিইং স্যালারি পেড ইন ক্যাশ। আচ্ছা 12 তারিখ হয়ে গেল, কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা জানা হলো। আচ্ছা 12 তারিখের পর কি আছে? স্যার 13 তারিখ আছে। কি বলেছে 13 তারিখ? বলছে পারচেজ পেন এন্ড পেপার। পেন আর পেপার কিনেছে। আরে ভাবো মুদিখানা দোকান, আরে সেই একই উদাহরণ দিচ্ছি, মুদিখানা দোকান। মুদিখানা দোকান কি কিনেছে? পেন কিনেছে, পেপার কিনেছে। যে পেন কি কাজে লাগে? মুদিখানা দোকান পেন কি কাজ করবে? তোমার বলে স্যার পেন বেচবে না, পেন বেচবে না। যদি বলতো পেন বেচবে তাহলে বলতো গুডস। ঠিক আছে, এখানে সেই মুদিখানা দোকানের কথা বলেছে, এখানে সেরকম মুদিখানা দোকানের কথা বলেছে যে মুদিখানা দোকান পেন পেপার বেচে না। ঠিক আছে, তোমাদের একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। যদি বলে দেয় গুডস কিনেছে তখনই বলা হয় পারচেজ। তো গুডস মানে কি? ধরো আমি যদি মুদিখানা দোকানের উদাহরণ দিই, ঠিক আছে, যদি বলে দেয় গুডস তার মানে ভাববে ওইগুলোই ও কেনে, ওইগুলো বেচে। এখানে কি বলেছে? এখানে পেন পেপার কিনেছে। এখানে পেন আর পেপার কি? কেন পেন পেপারটা ও কিনেছে? কি কারণে কিনেছে? ওর হিসাব করতে লাগবে পেন, ওর হিসাব করতে লাগবে পেপার, এই কারণে পেন পেপার কিনছে। এটা ভেবো না কিন্তু এটা মেইন গুডস। ঠিক আছে, আচ্ছা এই পেন পেপারটা কিসের মধ্যে পড়ে জানো? স্টেশনারি। তোমরা স্টেশনারি জিনিস দেখছো নিশ্চয়ই, দেখবে যেখানে এনভেলপ পাওয়া যায়, ঠিক আছে, পেন পাওয়া যায়, পেপার পাওয়া যায়, পেন্সিল পাওয়া যায়, ইরেজার পাওয়া যায়, এই সমস্ত দোকান এটা স্টেশনারি দোকান। আমরা স্টেশনারি জিনিস জানি, ঠিক আছে, স্টেশনারি দোকান। এই যেমন আমি যে মার্কার পেনটা কিনেছি এটা স্টেশনারি দোকান থেকে কিনেছি। ঠিক আছে, পেন পেপার, ঠিক আছে, এগুলো আমার স্টেশনারির মধ্যে পড়ে। আমাকে বুঝতে হবে, আমাকে কি বুঝতে হবে? আর একটা কথা বলেছি, মনে করে শোনো। আমি এই দোকান থেকে মার্কার পেনটা কিনেছি। কোন দোকান থেকে? স্টেশনারি দোকান থেকে মার্কার পেন কিনেছি। ও ওই দোকানে কি কাজ করে? স্যার ও ওই দোকানে এই মার্কার পেনটা কিনে সেই দোকানে কি পাওয়া যায় জানো? মার্কার পেন পাওয়া যায়, বড় বড় আর্ট পেপার পাওয়া যায়, ঠিক আছে, জিওগ্রাফির যে ম্যাপ গুলো হয় সেই ম্যাপ পাওয়া যায়। আচ্ছা এই মার্কার পেনের কালি পাওয়া যায়, পেন পেন্সিল, ঠিক আছে, এরকম এই সমস্ত জিনিস পাওয়া যায়। ও কিন্তু এই সমস্ত জিনিসই বেচে। তারপরে কি এইগুলো কিন্তু ওই দোকানের গুডস, মুদিখানা দোকান ছাড়া এগুলো গুডস হবে? মুদিখানা দোকান কি এগুলো কি বেচার জন্য কিনেছে? না স্যার, এগুলো বেচার জন্য কিনেছে। যদি বেচার জন্য কিনতো তাহলে এগুলো গুডস হতো। ও কিসের জন্য কিনেছে এগুলো? ও এগুলো নিজের কাজ করার জন্য, হিসাব করার জন্য কিনেছে। তাহলে পেন পেপারটা কি? স্টেশনারি হয়ে গেল, স্টেশনারি হয়ে গেল। আচ্ছা একটা মুদিখানা দোকান এই বছর যে পেনটা কিনেছে, কি মনে হয় এই বছর যে পেনটা কিনেছে সেটা কি 3-4 বছর ব্যবহার করবে? কি বললেন? একটা মুদিখানা দোকান যদি একটা পেন কিনে, তো পেন তো এখন কত পেন দিয়ে? 3 টাকার ইউজার থ্রো পেন আছে, ঠিক আছে, ইউজার থ্রো পেন। ও পেন তো নিল, ও 2 দিনের মধ্যে পেন শেষ হয়ে গেল, কালি শেষ হয়ে গেল, পেন ফেলে দিল। ও তার মানে কি বেনিফিট তো এই বছরই নিয়ে নিয়েছে। আমাকে মাথায় রাখতে হবে বেনিফিট কি এই বছর নিয়েছে নাকি বেনিফিট ফিউচারে নিয়েছে। স্যার জেনারেলি পেন পেপার কেনা হলে বেনিফিট আমরা এই বছরেই নিই, ঠিক আছে, যার বেনিফিট এই বছর কিন্তু কি বলে? খরচ বলে। এখানে খরচটার নাম কি? এখানে খরচটার নাম স্টেশনারি। ভুল করে পেন পেপার লিখবে না, ভুল করে পেন পেপার লিখবে না, লিখবে কি? স্টেশনারি। তাহলে খরচটার নাম স্টেশনারি। তাহলে খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে ডেবিট কি লিখবো? স্টেশনারি। কি লিখবো? স্টেশনারি। স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু। এই যে স্টেশনারি কিনলো, এই ফার্ম যে স্টেশনারি কিনলো, তার বদলে কি হয়েছে? স্যার ফার্মের থেকে ক্যাশ টাকা বেরিয়ে গেছে। আরে একটা দোকানে যদি আমি মার্কার পেন কিনতে গেছি, তো টাকা তো দিতে হয়েছে আমাকে, এই মার্কার পেনের দাম তো দিতে হয়েছে। তো দাম দিলে কি হলো? বিজনেসের ক্যাশ বাক্সের আর কমছে না? হ্যাঁ স্যার কমছে। ক্যাশ অ্যাসেট কমে যাচ্ছে। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। দেখেন টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এখানে কি লিখবো? স্টেশনারি টু ক্যাশ। কত টাকা দিয়েছে? স্যার 1200 টাকা। 13 তারিখ 1200 টাকা, 13 তারিখ 1200 টাকা। এখানে লিখবো 1200। ন্যারেশন কি লিখবে? লিখো বিং স্টেশনারি পারচেজ, বিং স্টেশনারি পারচেজ। হেভি ভুল করে স্টুডেন্ট, হেভি ভুল করে স্টুডেন্টদের দেখেছি, আমি দেখেছি অনেকদিন ধরে দেখেছি। পারচেজ গুডস, ঠিক আছে, পারচেজ গুডস, পারচেজ মেশিনারি, পারচেজ স্টেশনারি, হেভি ভুল করে। এই তিনটে মধ্যে হেভি ভুল করে। এই তিনটে জিনিস খেয়াল করবে, তিনটে জিনিস খেয়াল করবে। 13 তারিখ হলো, 14 তারিখ কি বলেছে? 14 তারিখ নেই, সরি 15 তারিখ কি বলেছে? বলেছে পারচেজ পোস্টাল এন্ড স্ট্যাম্প, ঠিক আছে, পারচেজ পোস্টাল এন্ড স্ট্যাম্প। তো পোস্টাল স্ট্যাম্প এগুলো তো দেখেছো, এগুলো কি হয়? পোস্টাল স্ট্যাম্প এইগুলো 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 কিসের মধ্যে পড়ে? পোস্টাল স্ট্যাম্প কিনেছে। আচ্ছা এই ফার্ম পোস্টাল স্ট্যাম্প কিনেছে, ঠিক আছে, কেন কিনেছে? ওর দরকার আছে। আরে ওর দরকার আছে,
এগুলো ছাড়া একটা মুদিখানা দোকান পোস্টাল স্ট্যাম্প কি বেচার জন্য কিনবে? পোস্টাল স্ট্যাম্প বেচার জন্য কেন? ঠিক আছে, তো পোস্টাল স্ট্যাম্প কিনেছে, তো পোস্টাল আর স্ট্যাম্প যে কিনলো, কিনতে গেলে কি হয়েছে, যে দোকান থেকে কিনেছে সেই দোকান তো টাকা বেরিয়ে গেছে ফার্মে। ও যেই দোকান থেকে পোস্টাল আর স্ট্যাম্প কিনলো টাকা দিতে হয়েছে তো, হ্যাঁ টাকাই দিয়েছে, মানে ক্যাশ টাকা বেরিয়ে গেছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে গেছে, মানে অ্যাসেট কমে গেছে। অ্যাসেট কে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, ক্যাশটা ক্রেডিট। যে ওর কাছে কি আসছে স্যার? ওই পোস্টাল স্ট্যাম্প এগুলো এসেছে। তো তোমাদের কি মনে হয় ওই যে পোস্টাল স্ট্যাম্প গুলো কিনেছে, আরে আজকে যদি আমি মুদিখানা দোকানের কথা বলি, যে কোনো দোকান, মুদিখানা দোকানই যে হবে এমন কথা নেই, যে কোনো দোকান, অর্থাৎ পোস্টাল স্ট্যাম্প এমন একজন বিজনেস কিনেছে যার দরকার আছে। ঠিক আছে, মানলাম মুদিখানা দোকান আর পোস্টাল স্ট্যাম্প দরকার, ও কিনেছে, আরে ও আজকে কিনেছে, আজকেই দরকার, বা আজকে কিনেছে কালকে দরকার, ঠিক তো? আজকে কিনেছে আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এর বেনিফিট কি তোমরা ফিউচারে পাবে পোস্টাল স্ট্যাম্প? না স্যার, ফিউচারে পাবো না। যার বেনিফিট আমরা ফিউচারে পাবো তাকে অ্যাসেট বলে। পোস্টাল স্ট্যাম্পের বেনিফিট তোমরা নিয়ে নিয়েছি, নিয়ে বেনিফিট নিলে তাকে কি বলে? খরচ বলে। খরচ কত ইজি, খরচ, তো খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তো পোস্টাল স্ট্যাম্প কোন হেডে চলে যাবে? এটা চলে যাবে পোস্টেজ হেডে। পোস্টেজ, পোস্টাল স্ট্যাম্প তোমার কোন হেডে চলে যাবে? পোস্টেজ হেডে চলে যাবে। তো এখানে লিখো পোস্টেজ, হেডটার নাম লিখো পোস্টেজ। ঠিক আছে, পোস্টেজ, পোস্টেজ অ্যাকাউন্ট ডেবিট, খরচ বাড়ছে তাই ডেবিট হলো, পোস্টেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো মাথায় রাখবে পোস্টাল স্ট্যাম্প এটা পোস্টেজের মধ্যে চলে যায়, এটা মাথায় রাখবে। কত টাকা ছিল? কত টাকা ছিল স্যার? 110, 110, এখানে লিখো 110। তো ন্যারেশন লিখে দাও, ন্যারেশন লিখে দাও। দেখো কি লেখা আছে? বিং, দেখো বিং পোস্টাল স্ট্যাম্প, দেখো বিং পোস্টাল কি ছিল? পোস্টাল স্ট্যাম্প, একবার দেখে পোস্টাল স্ট্যাম্প, দেখো বিং পোস্টাল স্ট্যাম্প পারচেজ হয়ে গেল 14 তারিখ। এবার কি বলে? 15 তারিখ। দেখে নি আদৌ 15 তারিখ আছে কিনা। বলে 15 তারিখ, ও সরি, এটাই তো 15 তারিখ ছিল, এটা 14 তারিখ, এটা 15 তারিখ, এটা 15 তারিখ লিখো। আচ্ছা 15 তারিখের পর কত তারিখ করেছে? 15 তারিখের পর বলেছে 16 তারিখ, 16 তারিখ, বাহ, 16 তারিখ দিয়ে ভালো একটা দিয়েছে। এতক্ষণ ধরে পারচেজ সব সমস্ত বিজনেস এবং ফান্ডে সব খরচ হচ্ছিল, এইবার খরচ নেই, এবার ইনকামে আছে মনে। দেখা যাক কি আছে, দেখা যাক না কি আছে। 16 তারিখ বলেছে সোল্ড গুডস ইন ক্যাশ টু কমন। আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলছে? আমরা বেসিক অ্যাকাউন্টিং এর ফার্স্ট ক্লাসে শিখেছিলাম, কি শিখেছিলাম? কি শিখেছিলাম বেসিক অ্যাকাউন্টিং এর ফার্স্ট ক্লাসে? মনে করো প্রথম ট্রানজাকশন কি ছিল? খুব সম্ভবত বিজনেস ট্রানজাকশন ছিল। তারপরে পয়েন্ট কি ছিল? গুডস, বলেছিলাম তো গুডস। গুডস আমরা কিনতেও পারি, গুডস আমরা বেচতেও পারি। গুডস কিনলে তাকে কি বলে? অ্যাকাউন্টেন্সি বলে পারচেজ, আর গুডস বেচলে অ্যাকাউন্টস বলে কি বলে? তাকে সেল। তো এখানে কি বলেছে? গুডস বেচেছে, গুডস বেচেছে, গুডস বেচলে অ্যাকাউন্টেন্সি তাকে কি বলে? সেল হয়েছে, সেল। আচ্ছা কি মনে হয় সেল এই পাঁচটার মধ্যে কোনটার মধ্যে পড়ে? আচ্ছা আমি একটা মুদিখানা দোকান চালাচ্ছি, ঠিক আছে, মুদিখানা দোকানে কোনো কাস্টমার এসছে, ও বলছে দাদা চাল লাগবে 5 কেজি। তা আমি ওকে 5 কেজি চাল দিয়ে দিলাম। তাহলে এই যে 5 কেজি চালটা দিলাম, সে আমার দোকানে কি হলো স্যার? ইনকাম হয়েছে, ইনকাম, ইনকাম। সেল হওয়া মানে ইনকাম হওয়া, ছোট থেকেই শুনছো। সেলকে বাংলায় কি বলে? বিক্রি। তা অ্যাজ আ দোকানদার, আমি দোকানদার হিসেবে কি কোনো জিনিস বিক্রি করি, তার মানে ইনকাম হবে না? আমার ইনকাম হবে না? সেল হওয়া মানে ইনকাম। আমরা রেভিনিউ বলে একটা কনসেপ্ট ছিল, ওখানে ডিটেইলসে বুঝিয়েছিলাম। কি বলেছিলাম? রেভিনিউ। আমি বলেছিলাম রিসিপ্টস কে আমরা দুটো ভাগ করতে পারি, একটা রেভিনিউ রিসিপ্টস, একটা ক্যাপিটাল রিসিপ্টস। রিসিপ্টস কোনটা? বিজনেসে, বিজনেসে টাকা আসে। আরে ধরো মুদিখানা দোকান তোমরা দেখেছো, দেখবে ওখানে একটা দেবে সিন্দুক টাইপের থাকে, ক্যাশ বাক্স টাইপের থাকে, দেখবে ওই দোকানে দেখবে টাকা আসছে, টাকা আসছে, দোকানের ভিতর টাকা ঢুকলেই তাকে বলে রিসিপ্টস। এই রিসিপ্টস দু দিক থেকে হতে পারে। একটা তোমার কোথা থেকে হতে পারে রিসিপ্টস? একটা রেভিনিউ হতে পারে, একটা ক্যাপিটাল। স্যার রেভিনিউ কি বলেছিলাম তো, ভুলে গেছো? আরে রেভিনিউ রিসিপ্টস কি? বিজনেসটা পার্টিকুলার ওর কি বিজনেস, কি বিজনেস। স্যার যদি ধরি মুদিখানা বিজনেস, তো মুদিখানা দোকান যদি হয়, মুদি জিনিসগুলো বেচে যদি কোনো টাকা আসে, সেটাকে বলে রেভিনিউ। আমি পড়াচ্ছি, আমি তোমাদের পড়াচ্ছি, আমি পড়িয়ে যদি কোনো টাকা পাই, এটাকে বলো রেভিনিউ রিসিপ্টস। ফোনের দোকান, ফোনের দোকান দেখেছো তো, ও ফোন বেচে যে টাকা পায় সেটাকে বলে ওর রেভিনিউ রিসিপ্টস। বুঝতে পারলে রেভিনিউ রিসিপ্টস জিনিসটা কি? ও স্যার তার মানে পার্টিকুলার যেই দোকানের কথা বলবো, সেই দোকান যেটাতে ডিল করবে সেটা বেচে যদি কোনো টাকা পায় তাকে রেভিনিউ রিসিপ্টস বলে। একদম ঠিক বলেছো, এটাকে রেভিনিউ রিসিপ্টস বলে। তার মানে কি? এখানে বলে গুডস বেচে টাকা পেয়েছে, তার মানে গুডস বেচে টাকা পেয়েছে। আমি বলেছিলাম গুডস বেচাটাকে অ্যাকাউন্টেন্সি ভাষায় বলে সেল হয়েছে, আর সেল হলে রেভিনিউ হয়। তো রেভিনিউ বাড়ছে না কমছে? স্যার রেভিনিউ বাড়ছে। এই দেখো রেভিনিউ আর আর বাড়লে কি হয়? ক্রেডিট। তার মানে স্যার সেলটাকে এই হবে, ঠিক ধরেছো, সেলটাকে এই হবে, সেলটাকে এই হবে, সেলটাকে এই হবে, রেভিনিউ বাড়ছে মানে সেল কে। আচ্ছা বলো, যাকে গুডস বেচা হয়েছে, কাকে গুডস বেচেছে? স্যার কমলকে গুডস বেচেছে, কমলকে। আচ্ছা কমলকে বলো তো ক্যাশে বেচেছে নাকি ধারে বেচেছে? স্যার কোশ্চেনে বলেছে ক্যাশে বেচেছে, কমলকে ক্যাশে বেচেছে। তা ক্যাশে বেচলে বিজনেসে টাকা এসছে না গেছে? স্যার ক্যাশে বেচলাম, ক্যাশে বেচলাম মানে বিজনেসের ভিতর টাকাই আসলো।
বিজনেসে ক্যাশ বাক্সে টাকা আসলো, মানে ক্যাশ বাক্সে টাকা আসছে মানে ক্যাশ বেড়েছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বেড়েছে মানে কি হয়, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। জার্নাল কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা, কত টাকা বলেছে দেখো, 16 তারিখ কত টাকা বলেছে স্যার, 16 তারিখ বলেছে, 16 তারিখ বলেছে 62,000, 62,000, তার মানে 62,000 টাকার গুডস বেচেছি, হয়ে গেল। ন্যারেশন লিখো, ন্যারেশন লিখো, ন্যারেশন লিখো। দেখো বিং গুডস সোল্ড ইন ক্যাশ, একটা কথা আমি আগেও বলেছি, একই জিনিস বারবার বলতে হয়, একই জিনিস বারবার বলতে, আমি আগেও বলেছি, আমি বলেছিলাম কি, তোমরা ভাবতে পারো স্যার গুডস বেচা হয়েছে, গুডস বেচেছি, যাকে গুডস বেচেছি সে যদি ক্যাশ টাকা দেয় তাহলেই তো আমার ইনকাম হয়েছে, কিন্তু সে যদি বাকি থেকে তাকে যদি আমরা ধারে গুডস বেচি তাহলে তো আমার ইনকাম হয়। কি বললে, বিজনেস থেকে, বিজনেসে আমরা যে বিজনেস করি গুডস বেচাকেই ইনকাম বলে, গুডস বেচা হলেই ইনকাম বলে। সে আমি টাকা পাই বা টাকা পাওয়া বাকি থাকো, আরে টাকা পেয়ে গেলে টাকা ঢুকে গেছে, আর যদি টাকা না পাই কদিন পরে পাবো, কদিন পরে পাবো। বিজনেসে কি বলছে, বিজনেস কি বলছে, মানে আমাদের অ্যাকাউন্টেন্সি, পুরো অ্যাকাউন্টেন্সি বলছে গুডস বেচাকে বলা হয় সেল, আর সেল মানে আমাদের ইনকাম, অর্থাৎ গুডস বেচা হলেই বলবো আমাদের বিজনেসের ইনকাম হয়েছে, ক্যাশে বেচো বা ধারে বেচো, এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। চলো এবার ঢুকে নাও, 5 মিনিট একটু রেস্ট নেওয়া যাক, তারপর আবার হচ্ছে। আচ্ছা মোটামুটি আবার দাঁত কেটে নিয়েছি, এটা হয়ে গেছে, ঠিক আছে, ব্রেক নিয়ে চলে আসা হলো। 9টা জার্নাল হয়েছিল, এখন 9টা জার্নাল হয়েছিল, এখন 11টা জার্নাল বাকি আছে, ঠিক আছে। তো দেখো কত তারিখ লাস্ট হয়েছিল, তোমরা দেখো, তোমরা দেখো লাস্ট 16 তারিখ হয়েছিল, খুব সম্ভবত মনে পড়ছে 16 তারিখ লাস্ট হয়েছিল। এবার 17 তারিখ থেকে করবো, 17 তারিখ কি বলেছে, বলছে সোল্ড গুডস টু বিমল অন ক্রেডিট, বলেছে সোল্ড গুডস টু বিমল অন ক্রেডিট। তার মানে কি বলেছে, কিছুক্ষণ আগেই বললাম, লাস্ট যেটা বললাম, আমাদের পুরো অ্যাকাউন্টেন্সি কি বলছে, অ্যাকাউন্টেন্সি বলছে গুডস বেচা বলে তাকে সেল বলে, অ্যাকাউন্টেন্সি ভাষায় গুডস বেচাটাকে বলে সেল, ঠিক আছে। তো এইবার গুডসটা আমরা ক্যাশেও বেচতে পারি আবার ক্রেডিটেও বেচতে পারি। গুডস আমরা ক্যাশে বেচি, ক্যাশে বেচেছি না ক্রেডিটে বেচি এটা কোনো ম্যাটার করে না, ক্যাশে বেচলে টাকা পেয়ে গেছি, ক্রেডিটে বেচলে কদিন পরে টাকা পাবো, ঠিক আছে। অ্যাকাউন্টেন্সি বলছে যদি গুডস বেচা হয় তার মানে তুমি বলবে তোমার ইনকাম হয়েছে, গুডস বেচা হলেই বলবে ইনকাম হয়েছে, ঠিক আছে। তার মানে এখানে গুডসটা কিছু বেচেছে, এবার বলো গুডস কিছু বেচেছে, ক্যাশে বেচেছে না ক্রেডিটে বেচেছে, স্যার এই অঙ্কটাই বলেছে গুডসটা ধারে বেচা হয়েছে, গুডস ধারে বেচা হয়েছে, মানে মোট কথা গুডস তো বেচা হয়েছে, গুডস বেচা হলে তাকে ইনকাম বলে, মানে আমার ইনকাম হয়েছে, ইনকাম হয়েছে, ইনকাম মানে রেভিনিউ, রেভিনিউ বাড়ছে না বলছে, স্যার রেভিনিউ বাড়ছে, রেভিনিউকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। আচ্ছা এখানে ক্রেডিট কে হবে, স্যার আমার ইনকাম কে হবে, এখানে ইনকামটা কি বলেছিলাম, আমি আবার বলছি গুডস বেচাটাকে অ্যাকাউন্টের ভাষায় বলে সেল, তার মানে এখানে সেল হচ্ছে আমার ইনকাম, সেল ক্রেডিট হচ্ছে। আচ্ছা বলো দেখি এখানে, বলো দেখি এখানে গুডস কাকে বেচেছি। আচ্ছা প্রথম অ্যানসার, ফার্স্ট অ্যানসার বলছি, ফার্স্ট কোশ্চেন করছি তোমাদের, বলো গুডস ক্যাশে বেচেছি নাকি ধারে বেচেছি, স্যার গুডস ধারে বেচা হচ্ছে। আচ্ছা বলো কাকে ধারে বেচেছি, কাকে ধারে বেচেছি, নাম বলেছে, কাকে ধারে বেচেছি, বলেছে বিমলকে ধারে বেচা হয়েছে, বিমল, বিমল। আচ্ছা যাদেরকে আমরা ধারে বেচি তাদেরকে কি বলে, যাদেরকে আমরা গুডস ধারে বেচি তাদেরকে কি বলে, স্যার যাদেরকে আমরা গুডস ধারে বেচি তাদেরকে ডেটার্স বলে, ডেটার্স, যাদেরকে আমরা গুডস ধারে বেচি তাদেরকে কি বলে, ডেটার্স বলে। আচ্ছা ডেটার্স আমাদের কি, স্যার ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট, ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট। তো অ্যাসেট বাড়ছে না কমছে, স্যার অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, স্যার ডেবিট করতে হয়, ডেবিট। আচ্ছা এখানে কি স্পেসিফিক ভাবে ডেটার্স এর নাম বলেছে, কাকে ধারে গুডস বেচে তার নাম বলেছে, হ্যাঁ বলেছে, কাকে ধারে বেচেছি, বিমলকে, বিমলকে, বিমলকে ধারে গুডস বেচেছে, তার মানে এখানে ডেটার্স নাম লিখে আমরা কি লিখবো, বিমল। যেই অঙ্কে তোমরা দেখবে যেই সব অঙ্কে নাম বলে দেবে তখন নাম লিখবে, নামটা আমরা কি করে আইডেন্টিফাই করবো সেটা শেখাবো। তো যার নাম কি হলো স্যার বিমল ডেবিট সেল ক্রেডিট, দেখো বিমল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, বিমল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, অ্যামাউন্ট 18,000, অ্যামাউন্ট 18,000। নারেশন দেখো বিং, দেখো বিং গুডস সোল্ড টু বিমল, বিং গুডস সোল্ড টু বিমল অন ক্রেডিট, বিং গুডস সোল্ড টু বিমল অন ক্রেডিট, 17 তারিখ হয়ে গেল। এবার কত তারিখ করেছে স্যার, এবার 19 তারিখ করেছে, 19 তারিখ, এবার 19 তারিখ বলেছে। দেখো শোনো এটা বোঝানোর জন্য, এটাও বেসিক অ্যাকাউন্টিং নামে বোঝানো আছে, ফার্স্ট বেসিক অ্যাকাউন্টিং ফার্স্ট ভিডিওতে বোঝানো আছে, সেটা কি বুঝিয়েছিলাম মনে করার চেষ্টা করো, পারচেজ রিটার্ন সেল রিটার্ন বুঝিয়েছিলাম, সেই কনসেপ্ট এখানে চলে এসেছে, সেই কনসেপ্ট এখানে চলে এসেছে। দেখো বুঝিয়েছি, বুঝিয়েছি, তোমরা নিজেরা বলবে, তোমরা নিজেরা বলবে, আমার বলার দরকার নেই এখানে। এটা ধরো আমার ফার্ম, এটা হচ্ছে ফার্ম, এটা কি ফার্ম মানে বিজনেস, এটা আমার বিজনেস,
নাকি আমার বিজনেস। ঠিক আছে, এখানে একটা পার্টি, ঠিক আছে, আবার এখানে একটা পার্টি। এর থেকে এই যে এই পার্টির থেকে ফার্ম গুডস কিনেছে, এর থেকে ফার্ম গুডস কিনেছে মানে পারচেজ করেছে, এর থেকে ফার্ম পারচেজ করেছে গুডস। আচ্ছা পারচেজ করলে এর থেকে ফার্ম যখন পারচেজ করে ফার্মে গুডস মানে ফার্ম যখন এই পার্টির থেকে গুডস কিনেছে, তাহলে ফার্মে কি গুডস এসছে না চলে গেছে? স্যার গুডস ইন হয়েছে, পারচেজ করেছে মানে গুডস ইন হয়েছে, ইন হয়েছে, ঠিক আছে তো। আচ্ছা ফার্ম যখন একে গুডস বেচছে, একে গুডস বেচছে মানে কি করেছে? সেল করেছে। আচ্ছা সেল করলে ফার্মের গুডস ইন হয়েছে না আউট হয়েছে? স্যার সেল করেছে, গুডস বেরিয়ে গেছে, মানে আউট হয়েছে, ঠিক আছে। এই বুঝে দিই। এবার আমি তোমাদের লেখাচ্ছি, কোশ্চেনটা আরেকবার পড়ে দেখে নিই। ফার্ম কার থেকে ধারে গুডস কিনেছে? মাথায় রাখো কি বললাম, মোট ধারে, নট ক্যাশে, ধারে। ফার্ম কার থেকে ধারে কিনেছে? ফার্ম কার থেকে ধারে গুডস কিনেছে? তোমরা একটু দেখে নাও, পারচেজ কার থেকে গুডস ধারে কিনেছে? স্যার অমলের থেকে ধারে কিনেছে, অমলের থেকে ধারে গুডস কিনেছে, লিখে দিলাম অমল। আচ্ছা ফার্ম কাকে গুডস বেচে দিয়েছে? ধারে বলবো, ধারে নট ক্যাশে। ফার্ম কাকে গুডস ধারে বেচেছে? এই মাত্র বললাম। স্যার ফার্ম বিমলকে ধারে গুডস বেচেছে, বিমলকে। ফার্ম ধারে গুডস বেচেছে বিমলকে, ব্যাস সাজিয়ে নিলাম। দেখো আমি অঙ্কটা করার আগে কত সুন্দর জিনিস সাজিয়েছি, সাজানোটা মেন, এই সাজানোটা মেন, ঠিক আছে। দেখো কি বলেছে, কোনোদিন ভুলই হবে না। আরে আমি জানি না তোমরা কিভাবে করেছো রিটার্ন এন্ট্রি কিভাবে করেছো, নিজে বলতে পারবো না। কি কোথায় কি হিসাবে রিয়াল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এই দেখো কত সুন্দর একদম নরমাল জিনিস। প্লাস মাইনাস, আমার যদি প্লাস মাইনাস আসে ভালো মতন, আর যদি আমাদের এই CLEAR ক্যাপিটাল লাইবিলিটি এক্সপেন্সেস অ্যাসেট রেভিনিউ এই জিনিস যদি আমাদের আসে, জার্নাল কেউ আটকাতে পারবে না। আরে 11 এর জার্নাল না, কোনো জার্নালই কেউ আটকাতে পারবে না, যত উঁচু ক্লাসেই যায়। এরপরে তো আমরা পরের ক্লাসে কঠিন জার্নাল করব, মডার্ন জার্নাল করব, মানে কি বলবো মডারেট জার্নাল, বা যেটাকে বলতে অ্যাডভান্স লেভেলের জার্নাল। কত কঠিন জার্নাল, দেখবে কত ইজি লাগবে। তুমি ওই জার্নালগুলো পড়ে দেখো, নমিনাল কি জানো, গোল্ডেন রুলে, দেখবে কত কঠিন। বলেছে কি রিটার্ন গুডস টু অমল, তাহলে কি বলেছে? ফার্ম, এই যে ফার্ম অমলের থেকে গুডস কিনেছে মানে গুডস ইন হয়েছে। এবার ফার্মে কি আছে? ফার্ম যা গুডস কিনেছে, কিসের ব্যবসা করছি? আচ্ছা মনে করো চালের ব্যবসা করছি, ঠিক আছে। মানে মুদিখানা দোকানে অনেক কিছু ব্যবসা করে, চাল কেনা হয়েছে। এবার অমলের থেকে অনেক চাল কেনা হয়েছে, 10 বস্তার মতো চাল কেনা হয়েছে। এক বস্তা চাল না কি হয়েছে জানো তো? চাল না, এক বস্তা চাল কিনে ইঁদুরে কিনে দিয়েছে। ও যখন চাল দিয়েছে দেখে ইঁদুরে কাটা, চাল নষ্ট, ঠিক আছে, বাজে চাল, ঠিক আছে। তখন কি করবো আমি কি করবো? আমার চাল তো কেউ নেবে না। আরে আমার চাল তো কেউ নেবে না, আমি তখন কি করবো? ভাই যার থেকে চালগুলো কিনে এনেছি বাজে চাল, তাকে ভাই ফেরত দিয়ে দেবো। 10 বস্তা চাল কিনেছি, আমি 1 বস্তা চাল ওকে ফেরত দিয়ে দেবো। নে তোর চাল ভালো না, তোর চাল নেবো না, তোর চাল তোকে ফেরত দিয়ে দিলাম। তাহলে কি করবো? ফার্ম কি করবে? স্যার ফার্ম আমার অমলকে ফেরত দিয়ে দিল। তার মানে বলো ফার্মের থেকে গুডস ইন হলো না আউট হলো? স্যার ফার্মের থেকে গুডস আউট হলো, এই যে ফার্মের থেকে গুডস আউট হলো, ফার্ম কি করলো? ফার্ম ওই 1 বস্তা চাল অমলকে কি করলো? স্যার রিটার্ন করলো, এটাকে কি বলে? রিটার্ন করলো, ফার্ম রিটার্ন করলো। তাহলে আমাদের অ্যাকাউন্টসের ভাষায় এইটাকে কি বলে? স্যার এটাকে বলে রিটার্ন আউটওয়ার্ড। কি বললাম? রিটার্ন আউটওয়ার্ড। মাথায় রাখবে, তাহলে টপিকটা হবে রিটার্ন আউটওয়ার্ড, বা কেউ এটাকে নাম দিলে পারচেজ রিটার্ন। স্যার কেন পারচেজ রিটার্ন নাম দিয়েছে? আরে অমল থেকে পারচেজ করেছিল, তো পারচেজের রিটার্ন হচ্ছে, তো পারচেজ রিটার্নই হবে। রিটার্ন আউটওয়ার্ডের একটা নাম কি বললাম? পারচেজ রিটার্ন। তো বলো ফার্মের কি বলবে? ফার্ম কাকে গুডস ফেরত দিয়েছে? স্যার ফার্ম গুডস অমলকে ফেরত দিয়ে দিয়েছে, ফার্ম গুডস অমলকে ফেরত দিয়ে দিয়েছে, ঠিক। ফার্ম গুডস অমলকে ফেরত দিয়ে দিয়েছে, মাথায় রাখবে ফার্ম গুডস অমলকে ফেরত দিয়ে দিয়েছে। তো অমলকে ফেরত দিয়ে দেয়, তোমরা বলো কিছুক্ষণ আগে করলাম অমল আমাদের ফার্মের কি ছিল? অমল। স্যার অমলের থেকে ধারে গুডস কেনা হয়েছিল, দেখো না, অমলের থেকে ধারে গুডস কেনা হয়েছিল। তো অমল তো আমাদের ক্রেডিটার্স ছিল, যার থেকে ধারে গুডস কিনা কি বলে? ক্রেডিটার্স বলে। তো অমল তো আমাদের বিজনেসের ক্রেডিটার্স ছিল, ক্রেডিটার্স মানে লাইবিলিটি। আরে মনে করো, ধরো আমি ধরো অমলের থেকে ধরো কত 70,000 টাকা, কত টাকা? 70,000 টাকার চাল কিনেছিলাম, কত টাকা? 70,000 টাকার চাল ধারে কিনেছিলাম। তার মধ্যে 1 বস্তা চাল খারাপ বেরিয়েছে, আমি ওকে 1 বস্তা চাল ফেরত দিয়ে দিলাম, মানে ধরে নিলাম তর্কের খাতিরে ধরে নিলাম 10,000 টাকার চাল ফেরত দিয়েছি। তো 10,000 টাকার চাল ফেরত দিয়েছি, তার মানে অমল এখন আমাদের ফার্মের কাছে কত টাকা দাবি করবে? 70 দাবি করবে। কি মনে হয় 70 টাকা দাবি করবে, নাকি 70 থেকে 10 বাদ দিয়ে 60 দাবি করবে, নাকি 70 এর সাথে 10 যোগ করে 80 দাবি করবে? স্যার কি বললেন? 80 কিলো দাবি করবে। ওর থেকে 70,000 টাকার চাল কিনেছে, 10,000 টাকার চাল ফেরত দিয়ে দিলেন, ওকে দিয়ে দিলেন 10,000 টাকার চাল, কিন্তু 60,000 টাকা দাবি করবে।
তার মানে অমল কত দাবি করবে? 60,000 টাকা দাবি করবে। তাহলে অমলের ব্যালেন্স বাড়লো না কমলো? অমলের ব্যালেন্স বাড়লো না কমলো? 70 থেকে 60 হলো, স্যার 70 থেকে 60 হলো, কমলো। ও ক্রেডিটার্স কমে গেল, ক্রেডিটার্স কমে গেল, ক্রেডিটার্স মানে লায়াবিলিটি কমে গেল। লায়াবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়? স্যার লায়াবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তার মানে এখানে অমল অ্যাকাউন্ট ডেবিট হবে। তার মানে এখানে অমল অ্যাকাউন্ট ডেবিট হবে, এখানে অমল অ্যাকাউন্ট ডেবিট হবে। তো এবার যদি বলি, এবার তোমাদের বলছি, বলো পারচেজ মানে এই যে ফার্মের পারচেজ, বলো ফার্ম অমলের থেকে 70,000 টাকার গুডস কিনেছিল, ঠিক আছে, 10,000 টাকার গুডস ফেরত দিয়ে দিল, ঠিক আছে। তাহলে ফার্মে যখন 70,000 টাকার গুডস কিনলো, ফার্মে কত টাকা গুডস এসেছিল? স্যার ফার্মে 70,000 টাকার গুডস এসেছিল, ইন হয়েছিল 70,000 টাকার গুডস। কিছু ডিফেক্ট গুডস বেরোলো, মানে 10,000 টাকার চাল ধরে নিলাম ডিফেক্ট বেরিয়েছে, তো 10,000 টাকার চাল ফেরত দিয়ে দিল, 10,000 টাকার চাল ফেরত দিয়ে দিল। তাহলে বলো ফার্মে এখন কত হাজার টাকার চাল আছে? 60,000 টাকার চাল আছে, ঠিক আছে তো? ঠিক আছে তো? তার মানে কি বাড়লো না কমলো? স্যার কমলো, কমলো। তার মানে কি, মানে তোমার পারচেজ প্রথমে 70 করেছিলে, এখন 10,000 টাকার পারচেজ ফেরত দিলে, রিটার্ন করে দিলে, তাহলে পারচেজ বাড়লো না কমলো? স্যার পারচেজ কমে গেল, মানে খরচ কমে গেছে। কি কমে গেছে? কি কমে গেছে? খরচটা কমে গেছে। দেখো কি লেখা আছে, খরচটা কমে গেলে কি করতে হয়? ক্রেডিট। এই যে এই খরচটার নাম কি স্যার? এই খরচটার নাম হচ্ছে, এই যে খরচটার নাম রিটার্ন আউটওয়ার্ড। কি বললাম? রিটার্ন আউটওয়ার্ড। এখানে লিখবো কি? রিটার্ন আউটওয়ার্ড। এখানে লিখো রিটার্ন আউটওয়ার্ড, বা কেউ কেউ লিখে এটাকে পারচেজ রিটার্ন। ঠিক আছে? কত টাকা ফেরত দিয়েছে? এটা কোশ্চেনে বলেছে কত টাকা ফেরত দেওয়া হয়েছে। কোশ্চেনে বলেছে 2,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। 2,000 লেখো, 2,000 তো ন্যারেশন কি লিখবে? দেখো ন্যারেশন লিখো বি গুডস রিটার্ন টু অমল, বি গুডস রিটার্ন টু অমল। তো দেখো তারিখটা কত ছিল? স্যার এটা তারিখ ছিল 19 তারিখ, এটা তারিখ ছিল 19 তারিখ। দেখো কনসেপ্ট গুলো বুঝতে পারছো না, মেন হচ্ছে কনসেপ্টটা বোঝা, কনসেপ্টটা বোঝা খুব জরুরি। 19 তারিখের পর কি হবে? 20 তারিখ। 20 তারিখ কি বলেছে? রিসিভ ক্যাশ ফ্রম সন্তু। কি বলেছে? রিসিভ ক্যাশ ফ্রম সন্তু, সন্তুর থেকে টাকা পাওয়া গেছে। এবার তোমরা বলতে পারো কেন টাকা পাওয়া গেছে? দেখো অ্যানালাইসিস করা যাচ্ছে না কেন টাকা পাওয়া গেছে, পরে দেখো, পরে অ্যানালাইসিস করে দেখো কেন টাকা পাওয়া গেছে। এখানে কোশ্চেনে বলেছে, একটা ট্রানজাকশন বলেছে সন্তুর থেকে টাকা পাওয়া গেছে। সন্তুর থেকে টাকা পাওয়া গেলে ফার্মে কি এসেছে? স্যার ফার্মে টাকা এসেছে, ফার্মে টাকা এসেছে, ক্যাশ এসেছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাই এখানে দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? কত টাকা এসেছে সন্তুর থেকে? স্যার সন্তুর থেকে এসেছে 5,500 টাকা। তো লেখো এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, লেখো 5,500 টাকা। আচ্ছা আমরা এই জিনিসটাকে এইভাবে বোঝার চেষ্টা করি, এইভাবে বোঝার চেষ্টা করি। সাধারণত এখানে এরকম ভাবে দেওয়া উচিত ছিল না। সন্তুর থেকে 5,500 টাকা পেয়েছি, এবং তোমরা বলবে স্যার সন্তুর থেকে কেন টাকা পেয়েছি? সন্তুরকে তো, সন্তুর নাম তো আগে কোথাও লেখা নেই না। সন্তুর থেকে ধারে গুডস কিনেছি, না সন্তুকে ধারে গুডস পেয়েছি, তো সন্তুর থেকে কেন টাকা পেলাম? কিছু তো বলেনি, তাহলে কি ধরে নাও? দেখো সন্তুর থেকে 5,500 টাকা পেয়েছি, কিছু বলে দেয়নি, আমরা ধরে নিই কিছু একটা, আমরা কিছু একটা ধরে নিই। তো দেখো এরকম ভাবে অ্যানালাইসিস করা যায়, এরকম ভাবে অ্যানালাইসিস করা যায়। ধরো আমার একটা মুদিখানা দোকান আছে, ঠিক আছে, মুদিখানা দোকানে একটা কাস্টমার এসেছে, যার নাম কি? এই অঙ্কর সুবাদে সন্তু। সন্তু কি বলেছে? বলছে কি আমার প্রতি মাসে যেন আমি ঠিকঠাক টাইম মতো যেন গুডস পাই, ঠিক আছে তো? বলছে তুমি এরকম ভেবো না আমি টাকা দেবো না, আমি ঠিকঠাক টাইম মতো টাকা দিয়ে দেবো, এবং তোমার যদি বিশ্বাস না হয় আমি টাকা দেবো কি দেবো না, আমি এই আজকে টাকা অ্যাডভান্স করে গেলাম। আজকে আগস্ট মাস, আগস্ট মাসের 1 তারিখ আমি তোমাকে টাকাটা অ্যাডভান্স করে গেলাম প্রতি মাসেই, ঠিক আছে? যা হবে, যা বিল হবে আমি সব দিয়ে দেবো, চিন্তা করতে না, আমি অ্যাডভান্স করে দিয়ে গেলাম, আমি অ্যাডভান্স করে দিয়ে গেলাম, আমাকে মাল দাও, ঠিক আছে তো? তো ও অ্যাডভান্স, সন্তু হচ্ছে বিজনেসে এমন একজন কাস্টমার, খুব ভালো কাস্টমার। এরকম কাস্টমার জেনারেলি দেখা যায় না, মাসের শুরুতে এসে ও মাল নেয়নি, অ্যাডভান্স করে দিয়ে চলে গেছে। কত টাকা? ও 5,500 টাকা অ্যাডভান্স করে দিয়ে গেছে। কেন অ্যাডভান্স করেছে? যাতে ওকে বিজনেস ঠিকঠাক টাইম মতো মালটা ডেলিভার করে, ঠিক আছে? তাই জন্য টাকা অ্যাডভান্স করে দিয়ে গেছে। বিজনেস কে ওকে এখনো মাল ডেলিভার করেছে না? স্যার বিজনেস ওকে এখনো মাল দেয়নি, গুডস দেয়নি, মুদি বাজার গুলোকে দেয়নি। ও মাসের শুরুতে আগস্ট মাসের 1 তারিখে এসে ও 5,500 টাকা অ্যাডভান্স করে দিয়েছে, ঠিক আছে? বলছে তোর সন্তু বলেছে আমি আসতে পারবো না, আমি চাকরি বাকরি করি, আমার বাড়িতে ওয়াইফ আছে, ওয়াইফ যদি আসে ওকে টাইম মতো মালটা দিয়ে দেবে, ঠিক আছে? আমি টাকাটা অ্যাডভান্স করে দিয়ে গেলাম, ঠিক আছে তো? তাহলে কি সন্তুর ওয়াইফ এখনো আসেনি, ও মাসের শুরুতে 1 তারিখে অ্যাডভান্স করে দিয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত বিজনেস
সন্তু বা সন্তুর যে লোকজন ওয়াইফ আসবে তাকে যতক্ষণ না মাল দেবে, ঠিক আছে, যতক্ষণ বিজনেস আছে একটা লাইবিলিটি, আরে ভাবার চেষ্টা করো, আরে জিনিসটা বোঝার চেষ্টা করো। ফার্ম সন্তুর থেকে 5,500 টাকা নিয়ে নিয়েছে, তো সন্তুকে তো ওরা গুডস দেয়নি, সন্তুকে তো ওরা গুডস দেয়নি, ফার্মের কাছে কি একটা অব্লিগেশন তৈরি হয়নি, ফার্মের কাছে একটা অব্লিগেশন তৈরি হয়নি। ফার্ম কি বলবে, দেখো ফার্মের যুক্তিটা শোনো, ফার্ম যতক্ষণ না পর্যন্ত ওকে মাল দেবে ফার্মের কাছে কিন্তু একটা লাইবিলিটি ক্রিয়েট হয়ে গেছে, অব্লিগেশন ক্রিয়েট হয়ে গেছে। ফার্ম যদি ওকে মালটা দিয়ে দেয়, ফার্ম যদি ওকে 5,500 টাকা মাল দিয়ে তাহলে অব্লিগেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে কি বুঝতে পারলে, যেমন নর্মাল জিনিস বুঝি, ধরো এটা আগস্ট মাস, এটা আগস্ট মাস, ধরো কোনো স্টুডেন্ট ধরো আগস্ট মাসের 1 তারিখে আমার ফিসটা দিয়ে দিয়েছে, অ্যাডভান্স দিয়ে দিয়েছে, যে স্যার আগস্ট মাসে যে আমি পড়বো আপনার কাছে, এটা আপনার অ্যাডভান্স মাইনা, ঠিক আছে। তো তাই দেখো আমার কিন্তু একটা দায়িত্ব আছে, পুরো আগস্ট মাসটা ওকে পড়াতে হবে, আমার কাছে একটা লাইব্রেরি তৈরি হয়ে গেছে, কেন আমি ওকে পড়াইনি তার আগেই ওর থেকে টাকা নিয়ে নিয়েছি। একই রকম ভাবে ফার্ম, ফার্ম ওকে গুডস দেয়নি তার আগে ফার্ম ওর থেকে টাকা নিয়ে নিয়েছে, তো ফার্ম এটা অ্যাডভান্স নিয়ে নিয়েছে, তো ফার্মের কাছে কি অ্যাসেট না লাইব্রেরি, স্যার ফার্মের কাছে কিন্তু লাইব্রেরি, কেন লাইব্রেরি, ফার্ম কিন্তু ওই টাকাটা ওকে মেটাতে হবে, মেটাতে হবে, টাকা মেটাবে কি করে, মানে গুডসটা দিতে হবে, ওকে গুডস দিতে হবে, তো গুডস দেয়নি ফার্মের কাছে লাইব্রেরি, তাহলে বলো ফার্মের লাইব্রেরি বাড়লো না কমলো, স্যার ফার্মের লাইব্রেরি বাড়লো, লাইব্রেরিকে বাড়াতে গেলে কি করতে হয়, স্যার ক্রেডিট করতে হয়, তাহলে এখানে লাইব্রেরির নাম কি দেবো, এখানে লাইব্রেরির নাম কি দেবো, এখানে লাইব্রেরির নাম সন্তু দেবে না কিন্তু, ঠিক আছে, এখানে লিখবে, আমরা বলেছি অ্যাকাউন্টে এসে সন্তু না লিখে কি ইউজ করা হবে, অ্যাডভান্স ফর্ম সন্তু, অ্যাডভান্স ফর্ম সন্তু, এই কথাটা লিখতে হবে, অ্যাডভান্স ফর্ম সন্তু, এই কথাটা ইউজ করতে হবে। কেন অ্যাডভান্স সন্তু ক্রেডিট হলো, লাইব্রেরিটি বাড়ছে, লাইব্রেরিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, ক্রেডিট লিখলাম, আশা করি বুঝতে পারছি। এটা তো ওটা একটু টাফ টাইপের জার্নাল ছিল, ঠিক আছে, এটা নতুন জার্নাল ছিল। 20 তারিখ জেনারেলি এটা কি করবে সবাই, জেনারেলি এটা কি করবে, বুঝবেই না, বুঝবেই না, এটা লেখা আছে রিসিভ ক্যাশ ফ্রম সন্তু, অনেকে কি করবে, অনেকে করে দেবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সন্তু, লজিক বুঝতে হবে, বিজনেস কেন সন্তু থেকে টাকা পেয়েছে, কি কারণ সন্তু থেকে টাকা পেলো, বিজনেস কেন সন্তু থেকে টাকা পেলো, কি কারণে, এমন কি কাজ করেছে বিজনেস সন্তু থেকে টাকা পাবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে, যেহেতু সন্তু নিয়ে কোনো সন্তু রিলেটেড কিছু আগে নেই, তার মানে আমাকে বুঝে নিতে হবে সন্তুর থেকে টাকা পাওয়ার পিছনে লজিকটা কি, সন্তুর থেকে টাকা সন্তু অ্যাডভান্স করেছে, তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। 20 তারিখ হলো, 20 পর কি বলেছে, 22 তারিখ, দেখো 22 তারিখ কি বলেছে, পেড টু এবিসি লিমিটেড, পেড টু এবিসি লিমিটেড। এবার তোমরা বলো, তোমরা বলো এই কোশ্চেনে কি এবিসি লিমিটেড ছিল, এই তোমরা তোমাদের খাতা দেখো, জার্নাল দেখো, এবিসি লিমিটেড ছিল, দেখো আমি বলছি, স্যার 8 তারিখে ছিল, স্যার 8 তারিখে ছিল, এবিসির কাছ থেকে মেশিন কিনেছি, এবিসির কাছ থেকে মেশিন কিনেছিলাম, দেখো এই জায়গাটা মুছে দিই, আচ্ছা দেখে নিই তো আর রিটার্নের কোনো এন্ট্রি আছে কিনা, হ্যাঁ রিটার্নের এন্ট্রি আছে, মুছে লাভ নেই, শুধু এইটুকু বুঝি, বলো এবিসি কে ছিল, এবিসি আমাদের বিজনেসে এবিসি কে ছিল, স্যার এবিসি থেকে ধারে মেশিন কেনা হয়েছিল, যাদের থেকে ধারে মেশিন কিনে তাদেরকে কি বলে, স্যার যাদের থেকে ধারে মেশিন কিনে তাদেরকে বলে ক্রেডিটার্স ফর মেশিনারি, এখানে লিখছি ক্রেডিটার্স ফর মেশিনারি, যাদের থেকে ধারে মেশিন কিনে তাদেরকে বলে ক্রেডিটার্স ফর মেশিনারি। আর ক্রেডিটার্স ফর মেশিনারির নাম কি ছিল, স্যার ক্রেডিটার্স ফর মেশিনারির নামই তো ছিল আপনার এবিসি কোম্পানি, ক্রেডিটার্স ফর মেশিনারির নামই ছিল এবিসি কোম্পানি, এখানে লেখো এবিসি কোম্পানি। কি করেছে, আচ্ছা ক্রেডিটার্স ফর মেশিনারি কি বিজনেসের, স্যার বিজনেসের এটা এক ধরনের লাইবিলিটি, এই এবিসি কোম্পানিকে মানে ক্রেডিটার্স ফর মেশিনারি টাকাটা পেমেন্ট করে দেওয়া হচ্ছে, এবিসি কোম্পানিকে টাকা পেমেন্ট করে যাচ্ছে, তার পেমেন্ট করলে এবিসি কোম্পানিকে যদি ফার্ম টাকা পেমেন্ট করে দেয় তাহলে এবিসি কোম্পানি লাইবিলিটি বাড়ছে না কমছে, স্যার লাইবিলিটি কমছে, লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়, রুল বলছে লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়, এখানে ডেবিট লিখবো, কি ডেবিট লিখবো, এবিসি কোম্পানি ডেবিট, স্যার কেন ক্রেডিটার্স ফর মেশিনারি লিখতে পারবো না, ক্রেডিটার্স ফর মেশিনারি তখন লিখতে যদি এবিসি কোম্পানি না থাকতো। আচ্ছা কি করেছে, পেমেন্ট করেছে ক্যাশ, আচ্ছা দেখো তো ক্যাশ পেমেন্ট করেছে না চেক পেমেন্ট করেছে, দেখে নাও একবার, ক্যাশ পেমেন্ট চেক পেমেন্ট, স্যার চেকের কথা বলেনি, ক্যাশের কথাও বলেনি, যতক্ষণ তোমাকে চেকের কথা বলেন তার মানে তুমি ধরবে ক্যাশই পেমেন্ট করেছে, ক্যাশ পেমেন্ট করলে ফান্ডের ক্যাশ কমে গেছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, জার্নাল কি লিখবো, এবিসি কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, লেখো এবিসি কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এবিসি কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা দিয়েছে, কত টাকা পেমেন্ট করেছে, দেখো পেমেন্ট করেছে 50,000, 22 তারিখ, 22 তারিখ 50,000, ন্যারেশন তোমরা লিখতে পারবে, তোমরা আশা করি বুঝে গেলে ন্যারেশনটা কি, আরে যেখানে লেখা থাকে ট্রানজিশন ব্রেক তুলে দেবে, কি লিখবে, বিং
ক্যাশ পেড টু এবিসি কোম্পানি, বিং ক্যাশ পেড টু এবিসি কোম্পানি। 22 তারিখের পর কত তারিখ বলেছে? 24 তারিখ কি বলেছে? রিটার্ন গুডস ফ্রম বিমল, রিটার্ন গুডস ফ্রম বিমল। দেখো তোমরা নিজেরাই বলে বিমল কে ছিল, এটা হচ্ছে জেতার দরকার নেই। রিটার্ন গুডস ফ্রম বিমল, বিমল কে ছিল স্যার? বিমলকে ফার্ম ধারে গুডস পেয়েছিল, বিমলকে ফার্ম ধারে গুডস পেয়েছিল। যাদেরকে আমরা ধারে গুডস পেয়েছি তাদেরকে কি বলে? ডেটার্স। বিমল ছিল আমাদের বিজনেসের ডেটার্স, বিমল ছিল আমাদের বিজনেসের ডেটার্স, আর ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট। দেখো কত সুন্দর ধরে 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 করাচ্ছি। বিমল ছিল আমাদের অ্যাসেটস, ফার্ম বিমলকে ধারে গুডস পেয়েছে, বিমলকে ধারে গুডস পেয়েছে। তো ফার্ম যখন ধারে গুডস পেয়েছে বিমলকে, তাহলে বিজনেস থেকে, বিজনেস মানে ফার্ম থেকে গুডস আউট হয়ে গেছে। এইবার কি ফার্ম বিমলকে গুডস পেয়েছে। আরে বিমলকে যে ফার্ম গুডস পেয়েছে, কিছু গুডস তো ডিফেক্ট বেরোতে পারে, বেরোতে পারে। তো যেই গুডস গুলো ডিফেক্ট বেরিয়েছে বিমল কি করবে স্যার? বিমল গুডস গুলো আবার ফার্মকে ফেরত দিয়ে দেবে। বিমল কি করেছে? এই গুডস গুলো ফার্মকে ফেরত দিয়ে দিয়েছে। তাহলে বলো ফার্মে গুডস এসছে না গেছে? স্যার ফার্মে গুডস ইন হয়েছে, ইন হয়েছে, ইন হয়েছে। ঠিক আছে, এই ইনটাকে কি করব? বিমল গুডস গুলো রিটার্ন করেছে, বিমল রিটার্ন করেছে। ঠিক আছে, এই রিটার্নটাকে আমাদের অ্যাকাউন্টসের ভাষায় কি বলে জানো? অ্যাকাউন্টসের ভাষায় কি বলতে পারে? রিটার্ন। এই যে রিটার্ন ইন হচ্ছে, রিটার্নটা ইন হচ্ছে, অ্যাকাউন্টস বলে এটাকে রিটার্ন ইনওয়ার্ড, বা কেউ কেউ বলে কি রিটার্ন হচ্ছে? সেলটা রিটার্ন হচ্ছে, সেলটা রিটার্ন। তাহলে কেউ কেউ বলে রিটার্ন ইনওয়ার্ড বা সেল রিটার্ন। তাহলে বলো ফার্মে, ফার্মে গুডস এসছে না গেছে? স্যার ফার্মে গুডস এসছে, স্যার ফার্মে গুডস এসছে। তাহলে কি বললাম বোঝা? বিমল যে গুডসটা যে ডিফেক্টিভ বেরিয়েছে, যে গুডসটা যে ডিফেক্টিভ বেরিয়েছে, বিমল কি করবে? বিমল এই গুডসটা রিটার্ন করে দিয়েছে। কাকে? যার থেকে গুডস কিনেছিল তাকেই রিটার্ন করবে, ফার্মকে রিটার্ন করে দিয়েছে। তাহলে বলো ফার্মে গুডস ইন হচ্ছে, ফার্মে তো গুডস ইন হচ্ছে। আর গুডস কি হয়? গুডস হচ্ছে যেন বিজনেসের, মানে বিজনেসের এক ধরনের অ্যাসেট। গুডস হচ্ছে বিজনেসের অ্যাসেট। এই দেখো কেন অ্যাসেট হয় আমি তোমাদের যদি বোঝাই। ধরো আজকে ধরো আমি একটা মুদিখানা দোকান খুলেছি, ঠিক আছে? মুদিখানা দোকানে পাওয়া যায় চাল, ডাল, তেল, নুন, হয়। আমি মনে করলাম চালের দোকান, আমি ছোট্ট উদাহরণ দিই, চালের দোকান। তো দেখো আমি ধরো অমলের থেকে আমি চাল কিনেছি, তাহলে চালগুলো কিনে কোথায় রাখবো? আমার গোডাউনে রাখবো। আর গোডাউনে যে জিনিসগুলো থাকে কি বলে? প্রথম দিন বলেছিলাম স্টক। গোডাউনে আমার যেটা আছে ওটা স্টক। ঠিক আছে, ওই গোডাউন থেকে চালগুলো বের করেই তো আমি কাস্টমারদের বেচছি, তাহলে স্টক আস্তে আস্তে কমছে। ঠিক তো? একই রকম ভাবে বিমল যখন ওর গুডস ডিফেক্টিভ বেরিয়েছে, বিমল গুডস গুলো রিটার্ন করলো, ফার্মে রিটার্ন করলো। তো ফার্ম সেই গুডস গুলো কোথায় রাখবে? স্যার ফার্ম গুডস গুলো সব গোডাউনে নিয়ে গিয়ে রাখবে। আর গোডাউনে যে গুডস গুলো থাকে সেটাই তো আমার স্টক। আর স্টক আমাদের কি অ্যাসেট? স্টক তো আমাদের অ্যাসেট। ঠিক আছে, তো স্টক হচ্ছে আমাদের অ্যাসেট। তো মাথায় রাখবে স্টক আমাদের অ্যাসেট। সেক্ষেত্রে ফার্মে গুডস বাড়ছে, ফার্মে গুডস বাড়ছে মানে স্টক বাড়ছে, স্টক বাড়ছে, স্টক, স্টক বাড়ছে, স্টক হচ্ছে আমাদের অ্যাসেট। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, ডেবিট করতে হয়। স্যার এখানে ডেবিট কাকে লিখবো? এখানে ডেবিট লিখবো সেল রিটার্নটা, যেটা রিটার্ন হচ্ছে সেই রিটার্নটাকে লিখবো ডেবিট। সেল রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড, সেল রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড, ডেবিট। আচ্ছা কার থেকে গুডস গুলো রিটার্ন হয়েছে বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সাপোজ আমি 1 লাখ টাকার গুডস বেচেছিলাম ধারে বিমলকে, 1 লাখ টাকার গুডস বেচেছিলাম। এই 1 লাখ টাকার গুডস এর মধ্যে বাজে গুডস ছিল 30,000 টাকার গুডস। তো বিমল আমাকে 30,000 টাকার গুডস ফেরত দিয়ে দিল। আচ্ছা বলো এখন আমি বিমলের কাছে কত টাকা পাবো? বিমলকে আমি 1 লাখ টাকার গুডস ধারে পেয়েছিলাম, বিমল 30,000 টাকা ফেরত দিয়ে দিল। স্যার বিমলের কাছ থেকে আপনি 70,000 টাকা পাবেন। মানে কি করলাম? বিমলের ব্যালেন্স বাড়ালাম না কমালাম? স্যার বিমলের ব্যালেন্স কমালাম। তাহলে বিমল কি ছিল? বিমল আমাদের ডেটা মানে অ্যাসেট। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? স্যার অ্যাসেটকে কমাতে গেলে দেখুন এই অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তার মানে এখানে বিমলকে ক্রেডিট করতে হবে। সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু বিমল অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা বলেছিল দেখো 24 তারিখ কত বলেছে? 1,500 টাকা, 1,500 টাকা। তার মানে একটা জিনিস মাথায় রাখবে, সেল রিটার্ন বা পারচেজ রিটার্নের ক্ষেত্রে, সেল রিটার্ন বা পারচেজ রিটার্নের ক্ষেত্রে আরেকবার বলে দিচ্ছি, ছোট করে বলে দিচ্ছি, সেল রিটার্ন বা পারচেজ রিটার্নের ক্ষেত্রে ফার্ম অমলের থেকে গুডস কিনেছিল, গুডস কিনেছিল মানে ফার্মের গোডাউনের স্টক বেড়ে গেছিল। আর ফার্ম যখন কোনো গুডস কেনে, গুডস কিনে কোথায় রাখবে? ও ওর গোডাউনে রাখবে, গুদামে রাখবে। আর গুদামে রাখা মানে স্টক বাড়ছে, মানে অ্যাসেট বাড়ছে। ঠিক আছে, এইবার কোনো গুডস যখন ডিফেক্ট বেরোয় ফার্ম তখন গোডাউন থেকে সেই গুডস গুলো পার্টিকে ফেরত দিয়ে দেবে, অমলকে ফেরত দিয়ে দেবে। মানে গোডাউন থেকে গুডস কমে যাচ্ছে, মানে স্টক কমে, মানে অ্যাসেট কমে যাচ্ছে। বুঝতে পারলে? এইবার ফার্ম যখন বিমলকে গুডস পেয়েছে মানে গোডাউন থেকে গুডস গুলো চলে যাচ্ছে বিমলের কাছে, মানে গুডস গুলো আউট হয়ে যাচ্ছে, মানে স্টক আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বুঝতে পারছো স্টক আউট হয়ে যাচ্ছে। অন্যভাবে যদি বলি, কিছু গুডস ডিফেক্ট বেরিয়েছে, বিমল সেই গুডস গুলো ফার্মকে ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে ফার্মের কাছে গুডস ইন হচ্ছে,
গুডস ইন হচ্ছে মানে তোমার স্টক বাড়ছে। তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা, ঠিক আছে। তো যাই হোক, এরকম পারচেজ না সেল নিয়ে আরো একটি পাবো, আমরা আরো বলবো, অসুবিধা নেই, পরবর্তী ভিডিওতে আমরা আরো পাবো, আরো বুঝবো, ঠিক আছে। তো এই ন্যারেশন কি লিখবে, লেখো বিং গুডস রিটার্ন ফ্রম বিমল, বিং গুডস রিটার্ন ফ্রম বিমল। 24 তারিখ হয়ে গেল 25 তারিখ, ঠিক আছে। 25 তারিখ, 25 তারিখ কি বলেছে স্যার? 25 তারিখ বলেছে পেড ইলেকট্রিক চার্জেস। আচ্ছা, ধরো মুদিখানা দোকান, একটা মুদিখানা দোকান আছে, ওই মুদিখানা দোকানে লাইট জ্বলে, ঠিক আছে তো, ফ্যান চলে, ঠিক আছে তো। তাই দেখবে অনেক মুদিখানা দোকানে দেখবে মানে সন্ধ্যা হলে দেখবে অনেক সামনের দিকে দেখবে অনেক এলইডি লাইট জ্বলে, জাস্ট সুন্দর ডেকোরেশন সাজানো থাকে। তো বুঝতে পারছো তো, এত কিছু চলে। এইবার কি হচ্ছে, তো এইগুলো তো ইলেকট্রিক বিল আসে, প্রতি মাসে একটা ইলেকট্রিক বিল আসে। তো ইলেকট্রিক বিল আসলে যে সিএসসি যে ইলেকট্রিক বিল ইউজ করি আমরা, তো ইলেকট্রিক বিল আসলে প্রতি মাসে তো বিলের টাকা দিতে হবে। তো এই মুদিখানা দোকানটা মানে ফার্ম, ধরো ইলেকট্রিক বিল এসছে এই মাসে, ধরো তোমার ইলেকট্রিক বিল এসছে কত টাকা বলেছে? ইলেকট্রিক বিল বলেছে স্যার 300 টাকা এসছে। বাহ, অনেক কম এসছে মুদিখানা দোকান, ইলেকট্রিক বিল 300 টাকা, অনেক কম এসছে। তার মানে কি বিল এসছে, ফার্ম টাকা পেমেন্ট করবে, অবশ্যই পেমেন্ট করবে। তাহলে ফার্মের ক্যাশ বাক্স থেকে ক্যাশ বেরিয়ে গেছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আচ্ছা, ফার্ম 300 টাকা কেন দিল? ফার্ম এই মাসে ইলেকট্রিক ইউজ করলো, ইলেকট্রিক কোম্পানির ইলেকট্রিকটা ইউজ করলো। তো ইলেকট্রিকটা ইউজ করলো, তার মানে কি ইউজ করে ফেলেছে, মানে খরচ, খরচকে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে লিখো, জার্নালে লিখো ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 300 টাকা, 300 টাকা, 300 টাকা, 300 টাকা। হয়ে গেল। ন্যাশনাল কি লিখতে পারবে তোমরা? বিং ইলেকট্রিসিটি চার্জেস পেড ইন ক্যাশ। 25 তারিখ হয়ে গেল। এরপর কি বলছে? 27 তারিখ। 27 তারিখ খুব ভালো বলেছে, বলছে কি সোল্ড গুডস টু পরিমল, একদম ইজি দিয়েছে, সোল্ড গুডস টু পরিমল। বলছে পরিমলকে গুডস বেচা হয়েছে, পরিমলকে গুডস বেচা হয়েছে। তো পরিমলকে যে গুডস বেচা হয়েছে, তো কিসে বেচেছে? ক্যাশ বলেছে? ট্রানজাকশনে ক্যাশের কথা একবারও বলেছে না স্যার, ক্যাশের কথা বলেনি। তাহলে কিসে বেচেছে গুডস গুলো? তার মানে ধরে নিচ্ছি পরিমাণ, ধরে নেওয়ার কিছু নেই এখানে, ধরে নেওয়ার কিছু নেই। যদি ক্যাশ লেখা থাকতো তাহলে বলতাম ক্যাশে বেচেছে। তাহলে শুধু পরিমাণ বলেছে, তার মানে কি বলবো? পরিমাণকে ধারে গুডস পেয়েছে। আমরা কাদেরকে ধারে গুডস পেয়েছি স্যার? ডেটার্স কে ধারে গুডস পেয়েছি। যাদেরকে আমরা ধারে গুডস পেয়েছি তাদেরকে ডেটার্স বলে। এখানে ডেটার্স এর নাম বলেছে? হ্যাঁ বলেছে, পরিমাণ। পরিমাণ হচ্ছে আমাদের ডেটার্স, ঠিক আছে। তো পরিমাণটা কি? ডেটার্স। তো ডেটার্স এখানে বাড়ছে মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? স্যার ডেবিট করতে হয়। মানে এখানে আমার অ্যাসেটটার নাম পরিমাণ, পরিমাণকে ডেবিট করব, পরিমাণকে ডেবিট করব, পরিমাণ অ্যাকাউন্ট ডেবিট টু। আমি কি বলেছিলাম? পুরো অ্যাকাউন্টে এসে গুডস বেচাকে বলে সেল। তো এখানে সেল হয়েছে মানে আমার ইনকাম হচ্ছে, আমি আগেই বলেছি সেল হওয়া মানে বিজনেসের ইনকাম, ঠিক আছে। ইনকামটার নাম কি? সেল, টু সেলস, পরিমাণ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা দিয়েছে দেখো, কত টাকা দিয়েছে দেখো 26 তারিখ। স্যার 26 তারিখ তো দেয়নি, 27 তারিখ দিয়েছে 3700 টাকা। এটা 27 তারিখ দিয়েছে, 27 তারিখ 3700 টাকা। তাই এখানে লিখলাম 3700, 3700 হয়ে গেল এটা। আচ্ছা 27 তারিখে কত তারিখ দিয়েছে? 28 তারিখ। একই রকম ভাবে নতুন করে আর বোঝানো মানে দেখো, এগুলো আসলে বোঝাচ্ছি, নেক্সট দিন থেকে বোঝাবো না। পেড ওয়েজেস, পেড ওয়েজেস, ওয়েজেস পে করা হয়। তো ওয়েজেস পে করলে কি হয় স্যার? ওয়েজেস পে করলে ফার্মের ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে মানে ক্রেডিট। আচ্ছা কি পেমেন্ট করেছে? ওয়েজেস পেমেন্ট করেছে। ওয়েজেস, ওয়েজেস হচ্ছে ফার্মের এক ধরনের খরচ। কেন? ফার্ম বেনিফিট নিয়েছে তাই ওয়েজেস পেমেন্ট করছে। খরচ বাড়ছে, ডেবিট। ওয়েজেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। দেখো ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট টু ক্যাশ। কত টাকা দিয়েছে ওয়েজেস? 28 তারিখ ওয়েজেস ছিল, ওয়েজেস পেমেন্ট করেছে তোমার 4100 টাকা। লিখো এখানে 4100, 4100 হয়ে গেল। ন্যারেশন লিখো বিং ওয়েজেস পেড, বিং ওয়েজেস পেড। দেখো আর তিনটে জার্নাল বাকি আছে, তিনটে জার্নাল করলে হয়ে যাবে। কি বলেছে? 29 তারিখ পড়েছে রিসিভ ইন্টারেস্ট, 29 তারিখ পড়েছে রিসিভ ইন্টারেস্ট। তো বলো রিসিভ ইন্টারেস্ট মানে এই বিজনেস তোমার ফার্ম ইন্টারেস্ট পেয়েছে। তো ইন্টারেস্ট মানে কি জানি? সুদ। সুদ কোথা থেকে পায়? ব্যাংকের থেকে সুদ পায়। অ্যাকচুয়ালি জেনারেলি বলা উচিত ছিল ব্যাংকে আদৌ ডিপোজিট করেছে কিনা, ব্যাংকে কত টাকা ডিপোজিট করেছে এটা বলা উচিত ছিল। কোশ্চেনে কিছু বলে দেয়নি ব্যাংকে কত টাকা ডিপোজিট করেছে। তো ওরা জাস্ট একটা অ্যাজাম্পশন করে দিয়েছে ব্যাংকের থেকে এত টাকা ইন্টারেস্ট পেয়েছে, ঠিক আছে। তো তো এরকম ভাবে বলেনি, অ্যাকচুয়ালি বলা উচিত ছিল ব্যাংকে কত টাকা ডিপোজিট করেছে, বলেনি, ঠিক আছে। আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি ব্যাংকে কত টাকা ডিপোজিট করেছিল। তো যাই হোক, ব্যাংকের থেকে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে এখানে বলে দিয়েছে। বলেছে ব্যাংকের থেকে ইন্টারেস্ট পেয়েছে 500 টাকা।
তো ইন্টারেস্ট পেলে কি হবে স্যার, ফার্মে টাকা আসছে, টাকা মানে ক্যাশ এসছে, ক্যাশ ইন্টারেস্ট পেয়ে মানে টাকা এসছে মানে ক্যাশ এসছে। তো ক্যাশ এসছে মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা, ঠিক আছে। তো ব্যাংকের থেকে ইন্টারেস্ট, ব্যাংক কেন, দেখো ব্যাংকের থেকে ইন্টারেস্ট পাওয়ার কোনো কথা নেই, অন্য কারো থেকেও ইন্টারেস্ট পেতে পারি। মনে করছি এখানে ব্যাংকের কথা বলছি না, ব্যাংকের থেকে ইন্টারেস্ট পেলে ক্যাশ ডেবিট হয় তখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়ে যায়, যাই হোক এটা ব্যাংক না, মনে করো অন্য কারো থেকে ইন্টারেস্ট পেয়েছি, ঠিক আছে। কাউকে ধরো আমি টাকা ধার দিয়েছিলাম, কারোর টাকা দরকার ছিল তাকে টাকা ধার দিয়েছিলাম, ঠিক আছে, তো তার থেকে ইন্টারেস্ট পেয়েছি। ইন্টারেস্ট পেয়েছি মানে বিজনেসের ক্যাশ আসছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাই ক্যাশকে ডেবিট করলাম। আচ্ছা ইন্টারেস্ট পেয়েছি মানে ইনকাম হয়েছে বিজনেসের, আরে বিজনেসের ইনকাম হয়েছে, তো ইনকামটা কি, ইনকাম বাড়ছে, ইনকাম বাড়াতে গেলে কি করতে হয়, দেখো ইনকাম রেভিনিউ, রেভিনিউকে বাড়াতে গেলে কি করতে হয়, তাই এখানে লিখো টু ইন্টারেস্ট রিসিভ, কি লিখো টু ইন্টারেস্ট রিসিভ, কত টাকা স্যার 500 টাকা, এখানে 500 500 লিখবে, ন্যারেশন কি লিখবে, দেখো বিং ইন্টারেস্ট রিসিভ, বিং ইন্টারেস্ট রিসিভ। এরপরে বলেছে 30 তারিখ পারচেজ টাইপরাইটার, কি বলেছে পারচেজ টাইপরাইটার, এরপরে 30 তারিখ বলেছে পারচেজ টাইপরাইটার। তো টাইপরাইটার কত টাকা দিয়ে কেনা হয়েছে, টাইপরাইটার কেনা হয়েছে 3250 টাকা দিয়ে। দেখো অনেক মুদিখানা দোকানে তোমরা দেখবে, তোমরা অনেক মুদিখানা দোকানে দেখবে টাইপরাইটার থাকে, ঠিক আছে, কোনো কিছু কাজে লাগবে, আরে নাও থাকতে পারে, আরে অন্য কোনো ব্যবসার কথা বলা হয় যে ব্যবসায় টাইপরাইটার লাগে, ঠিক আছে, টাইপরাইটার লাগে, তো টাইপরাইটার লাগে। টাইপরাইটার কি বলতে পারো, এটা অফিশিয়াল, অ্যাকচুয়ালি টাইপরাইটার কোথায় ইউজ হয়, অফিসে টাইপিং করা হয়, টাইপিং এর জন্য লাগে অফিসে। তো টাইপরাইটার কি বলতে পারি, একটা ব্যবসা, দেখো একটা ব্যবসা একটা বিজনেসে টাইপরাইটার কিনবে না, তো টাইপরাইটার কিনলে কি সে কি সেই বছরই ব্যবহার করবে নাকি ফিউচারে ব্যবহার করতে পারবে, স্যার একটা টাইপরাইটার কিনলে অনেক বছরই যাবে, তো টাইপরাইটার অনেক বছর যাবে, তাহলে টাইপরাইটার কি বিজনেসের একটা অ্যাসেট, যার বেনিফিট ফিউচারে পাবো তাকে কি বলে, অ্যাসেট বলে। তো টাইপরাইটার হচ্ছে আমাদের এক ধরনের অ্যাসেট, তো অ্যাসেট বাড়ছে, অ্যাসেট আমাদের বাড়ছে, দেখো অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাই টাইপরাইটারকে আমরা কি করব, ডেবিট করব, কি করব, ডেবিট করব। টাইপরাইটার, ও সরি টাইপরাইটার লিখি না, টাইপরাইটারটাকে আমরা ধরবো অফিস ইকুইপমেন্ট, টাইপরাইটারে লেখার জায়গায় যদি অফিস ইকুইপমেন্ট লিখি এটা বেস্ট, অফিস ইকুইপমেন্ট। কারণ টাইপরাইটার অফিসে ইউজ করা হয়, এটাকে অফিসের একটা ইকুইপমেন্ট বলে, তাই লিখো অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। যে টাইপরাইটার কিনতে গেলে ফার্মের টাকা চলে যাচ্ছে, টাকা মানে ক্যাশ, ক্যাশ বেরিয়ে যাচ্ছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, তাই এখানে লিখবো অফিস রাইটার অ্যাকাউন্ট ডেবিট, সরি অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা 3250 টাকা। তো এখানে লিখলাম 3250, 3250। ন্যারেশন বিং টাইপরাইটার পারচেজ, লাস্ট, লাস্ট এন্ট্রি কি বলেছে 31 তারিখ, কি বলেছে পেড রেন্ট টু মিস্টার দাস, মিস্টার দাসকে বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, মিস্টার দাসকে রেন্ট পেমেন্ট করা হয়েছে। ধরো আমি যে মুদিখানা দোকানটা চালাচ্ছি এটা মিস্টার দাসের বাড়িতে, মিস্টার দাসের বাড়ির নিচে জায়গা আছে, ওখানে ভাড়া নিয়েছি এবং মুদিখানা দোকানটা চালানোর জন্য, তো ওকে তো প্রতি মাসে ভাড়া দিতে হবে, মাস শেষ হয়েছে ও ভাড়া নিতে চলে এসেছে, ঠিক আছে, তো ও বললো এই মাসটা তো বিজনেস করলে আমার ভাড়াটা দাও, আমি বললাম কত টাকা ভাড়া, তখন বললো তোমার ভাড়া হচ্ছে 1450, 1450 টাকা ভাড়া, ও আমাকে ভাড়া নিতে এসেছে, আমি ভাড়াটা দিয়েছি, ভাড়াটা ওকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, দিয়ে দিয়েছি, ভাড়া দিয়েছি মানে ক্যাশ দিয়েছি, ক্যাশ, ভাড়া তো দিতে হয় না, ক্যাশ টাকা দিয়ে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট চলে গেছে, অ্যাসেটকে কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। আচ্ছা ক্যাশ কমে গেল, অ্যাসেট ক্রেডিট করে দিলাম, অ্যাসেটটা ক্রেডিট করে, এখানে লিখি যে লিখি টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ তো পেয়ে গেছে, কত টাকা, কত টাকা ভাড়া দিয়েছি, কত টাকা ভাড়া দিয়েছি 1450। তো অ্যাকাউন্ট জানতে চায় কেন বিজনেসের ক্যাশ কমলো, তখন তখন বিজনেস অ্যাকাউন্টসকে বলবে যে ওর বাড়িতে বিজনেস করেছে, ও ভাড়া দিতে এসে তাই ওকে ভাড়া দিয়েছি, তখন অ্যাকাউন্টস বললো ও আচ্ছা তুমি ওর বাড়িটার বেনিফিট নিয়ে, বাড়িটার বেনিফিট নিয়ে, বেনিফিট নিয়ে এলে তাকে খরচ বলে, আর খরচ তো আমার ডেবিট হয়, খরচ বাড়ছে মানে ডেবিট, তাহলে কি লিখবো, খরচটার নাম রেন্ট, লিখো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা 1450। তো হয়ে গেল, ন্যারেশন লিখো বিং, মোটামুটি আজকে এই অঙ্কটা করা হয়েছিলাম, অনেক বড় অঙ্ক ছিল, 20টা জার্নাল ছিল, ঠিক আছে, যেহেতু জার্নালগুলো শেষ হয়ে গেলে এবার এখানটা দাগ কেটে দেবো। এবার দেখো একটা তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই, একটা জিনিস বুঝিয়ে দিই তোমাদের মনে রাখার জন্য, বেসিক্যালি বেসিক্যালি কি হয়, আমরা কি লিখেছিলাম ক্লিয়ার, সি এল ই এ আর, ক্লিয়ার, ক্লিয়ারের ফুল ফর্ম কি বলেছিলাম, সি ফর বলেছিলাম ক্যাপিটাল,
এল ফর বলেছিলাম লাইবিলিটি, ঠিক আছে, ই ফর বলেছিলাম এক্সপেন্সেস, এ ফর বলেছিলাম অ্যাসেটস, ঠিক আছে, তো আর ফর বলেছিলাম রেভিনিউ, ঠিক আছে, এই বলেছিলাম। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আর কি বলেছিলাম, আমি বলেছিলাম সি, এল আর আর, ক্যাপিটাল, লাইবিলিটি, রেভিনিউ, এই তিনটে জিনিস যদি বেড়ে যায় তাকে করব ক্রেডিট, এই তিনটে জিনিস যদি কমে যায় তাহলে করব ডেবিট, এই বলেছিলাম। আর কি বলেছিলাম, ই আর এ মানে এক্সপেন্সেস আর অ্যাসেট, ঠিক আছে, তো এই দুটো জিনিস যদি বেড়ে যায় তাহলে করব ডেবিট, এই দুটো জিনিস যদি কমে যায় তাহলে করব ক্রেডিট। একটা আইটেম জুড়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি জার্নাল করতে তোমাদের কয়েকটা জায়গায় ডাউট হতে পারে, সেটা হচ্ছে একটা টার্ম জাস্ট জুড়ে দিচ্ছি, ঠিক আছে, জেনারেলি এটা হয় না, জাস্ট জার্নাল করতে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য ছোট্ট একটা টোটকা বলে দিচ্ছি। সেই টোটকাটা কি, এর মধ্যে তোমরা একটা আইটেম জুড়ে নাও, সেটা হচ্ছে গুডস। কি জুড়ে নাও, গুডস, এর মধ্যে একটা আইটেম জুড়ে নাও গুডস, ঠিক আছে, এই হেডে জুড়ে নাও একটা গুডস, তার মানে গুডস যদি বেড়ে যায়, গুডস যদি বেড়ে যায় তাহলে ডেবিট, আর গুডস যদি কমে যায় তাহলে ক্রেডিট। এবার আমি তোমাদের প্রশ্ন করি, গুডস কখন বাড়তে পারে? আমরা যদি গুডস কিনি তখনই বাড়বে। আচ্ছা, গুডস কখন কমতে পারে? যদি গুডস বেচে দিই তখন কমতে পারে, ঠিক। তো দেখো, যে কোনো জিনিস তোমার যদি মনে হয় আজকে আমি 5,000 টাকার গুডস কিনেছি, 5,000 টাকার গুডস কিনেছি, তাহলে কি বলতে পারো, 5,000 টাকার গুডস কিনেছে, তাহলে বিজনেসে গুডস এসছে, বিজনেসে গুডস এসছে মানে গুডস বেড়েছে, গুডস বেড়েছে। স্যার গুডস বেড়েছে মানে গুডস কে ডেবিট করব? অ্যাকাউন্টস বলছে গুডস কেনা হলে তখন গুডস লেখার জায়গায় লেখো পারচেজ, তখন লেখো পারচেজ ডেবিট, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার স্যার যদি গুডস বেচা হয়, গুডস বেচছি মানে বিজনেস থেকে গুডস চলে গেছে, গুডস চলে গেছে মানে গুডস কমে গেছে, গুডস কমে গেলে ক্রেডিট। অ্যাকাউন্টসে বলছে গুডস বেচাটাকে কি বলে, সেল, তাই আমরা লিখবো সেল। তো আশা করি বুঝতে পেরেছো, এই জন্য এটা মনে করিয়ে দিও, এটা জাস্ট বুঝালাম, ঠিক আছে। তো আর আগে যে কনসেপ্ট বলছি ওটাও কোনো ভুল কনসেপ্ট না, ওটাও ঠিক কনসেপ্ট, যদি ওটা ধরতে অসুবিধা হয় তার জন্য এটা। জেনারেলি আগে যেটা শিখেছি পারচেজ, সেল, এক্সপেন্স আর রেভিনিউ, ওটাই ঠিকঠাক কনসেপ্ট, এটা তোমাদের মনে রাখার জন্য এই কনসেপ্টটা বললাম, ঠিক আছে। বা তুমি যদি এখন রিটার্নের কথা বলো, রিটার্নের কথা বলো, এটা ধরো আমার ফার্ম, এটা ধরো ফার্ম, ঠিক আছে, আমার কিছু ডিফেক্টিভ গুডস বেরিয়েছে, আমি অমলকে ফেরত দিয়ে দেবো, আমি কাকে ফেরত দেবো, আমি অমলকে ফেরত দিয়ে দেবো। তার মানে বলো আমার বিজনেসের গুডস বাড়বে না কমবে? স্যার গুডস কমবে, গুডস মানে কি হবে, গুডস কমবে, তাহলে গুডস কমবে মানে কি, এই দেখো গুডস কমাতে গেলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে, তার মানে এখানে ক্রেডিট কে হবে, এখানে ক্রেডিটটা কে হবে, এই যে গুডস রিটার্নটা ক্রেডিট হবে, মানে পারচেজ রিটার্নটা ক্রেডিট হবে। বুঝতে পেরেছো? তুমি দেখে মিলে নাও, দেখো জার্নাল এটাই হচ্ছে। এবার দেখো ফার্ম যখন বিমলকে গুডস বেচেছিল, ঠিক আছে, গুডস ডিফেক্ট বেরিয়েছিল, বিমল আবার ফার্মকে গুডস ফেরত দিয়ে দিয়েছিল, ফার্ম বিমলকে গুডস ফেরত দিল, ফার্মের কাছে গুডস এসেছে, স্যার গুডস এসেছে, গুডস এসেছে মানে গুডস বেড়েছে মানে ডেবিট, গুডসটা ডেবিট, গুডসটা ডেবিট হলো। তো এখানে তো গুডস তো লিখতে পারি না, গুডসের জায়গায় কি লিখবো, কি রিটার্ন, সেল রিটার্ন, সেল রিটার্ন ডেবিট হচ্ছে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কেন ডেবিট হলো, এই জিনিসটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি তোমাদের পারচেজ, সেল, গুডস রিটার্ন, গুডস মানে রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড, এই চারটে কনসেপ্ট বুঝতে যদি একটু ডাউট হয় তার জন্য আমি এখানে গুডসটা জুড়ে দিলাম। কিন্তু এর পরবর্তী যখন অ্যাকাউন্টস হবে তখন গুডস বলে বলবো না, এটা তোমাদের বোঝার জন্য। আমি হয়তো ডাইরেক্ট বুঝিয়ে যাচ্ছি, বাট তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না গুডসের ব্যাপারটা, এই জন্য আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো, আশা করি বুঝতে পেরেছো।